হুম। তো যে কথাগুলো আগের দিন বলছিলাম, তো এখানে স্টাডি মেটেরিয়ালটা দেখে নাও। এখানে কি বলা হয়েছে যে আমি যদি বলি সিস্টেম কাকে বলে। সিস্টেম মানে হচ্ছে যে কোনো সিস্টেমের কাজই হচ্ছে সেটা যদি রান করছে, মানে ধরো চলছে। এবার একটা সিস্টেম চলা মানে যেমন ধরো মোটরকে এখানে আমরা সিস্টেম বলছি, কেন বলছি? কারণ মোটরে আমরা হচ্ছে একটা ইনপুট দিই। ইনপুটটা হচ্ছে ইলেকট্রিক পাওয়ার, দেখতে পাচ্ছ, এবং তার আউটপুট হচ্ছে রোটেশন। তো শুধুমাত্র মোটর না, যে কোনো সিস্টেম, একটা অটোমোবাইল সিস্টেম যদি হয়, তাহলে সেই অটোমোবাইল সিস্টেমও তাই। সেখানে তুমি একটা কেমিক্যালি স্টোরড একটা এনার্জি তুমি প্রোভাইড করছো। অটোমোবাইল যদি একটা সিস্টেম বলি, অর্থাৎ সাপোজ তোমরা মনে করো এই মোটরের জায়গায় মনে করো এখানে হচ্ছে অটোমোবাইল সিস্টেম, গাড়ি। সেখানে ইনপুটটা কি? ইনপুটটা হচ্ছে তোমার ধরো দুটো ইনপুট আমি দিচ্ছি। একটা ইনপুট হচ্ছে কন্ট্রোল, অর্থাৎ গাড়িকে আমি কিরকম মোশনে নিয়ে যাব। আর সেকেন্ড হচ্ছে কোনো একটা কেমিক্যালি স্টোরড এনার্জি, যেটা হচ্ছে ফসিল ফুয়েল, মানে আমি যে জ্বালানিটা ব্যবহার করছি। আমি আউটপুট কি পাচ্ছি? মুভমেন্ট, গাড়ির রোটেশন, মুভমেন্টটা পাচ্ছি। তাই তো? তাহলে এইটাই হচ্ছে একটা সিস্টেম। সিস্টেম হচ্ছে একটা এমন একটা বক্স, আর যার একটা ইনপুট থাকবে, একটা আউটপুট থাকবে। ইনপুটে কোনো একটা আমরা পাওয়ার পাওয়ার প্রোভাইড করব, আউটপুট থেকে কোনো একটা পাওয়ার পাবো। দ্যাট পাওয়ার মে বি ইলেকট্রিক্যাল, মে বি মেকানিক্যাল, মে বি কেমিক্যাল, মে বি এনি কাইন্ড অফ হতে পারে। তো সেটাই হচ্ছে একটা সিস্টেম। যদি আমি একটা ব্যাটারির কথা বলি, ধরো এই সিস্টেম হিসেবে যদি ব্যাটারি বলি, ব্যাটারিতে কি থাকে? একটা ব্যাটারির কথা যদি বলি, সেখানে কেমিক্যালি স্টোরড একটা এনার্জি থাকে। ব্যাটারি হচ্ছে একটা এমন সিস্টেম যেটা আমাকে একটা ইলেকট্রিক্যাল আউটপুট দেয়। অর্থাৎ কেমিক্যালি স্টোর্ড এনার্জি থেকে আমি ইলেকট্রিক্যালি আউটপুট পাচ্ছি, সেটা ব্যাটারি। তো সেটা হচ্ছে সিস্টেমের কনসেপ্ট, কিছুই না। এবং মেজারমেন্ট সম্পর্কেও বলেছিলাম যে মেজারমেন্টটা হচ্ছে একটা এমন জিনিস যেটা আমি যে কোয়ান্টিটি যেটাকে মেজার করব, পরিমাপ করব, তার আউটপুটটা সেই কোয়ান্টিটিতে আমি পেতে থাকবো। তো এক্সাম্পল যেমন দিয়েছে, ধরো থার্মোমিটারের এক্সাম্পল দিয়েছে, যে টেম্পারেচার মেজারমেন্ট সিস্টেম মানে থার্মোমিটার। তো থার্মোমিটারে কি হয়? তার একটা ইনপুটটা হচ্ছে দেখো টেম্পারেচার, আর আউটপুটটা হচ্ছে আমি একটা স্কেল আকারে পাই। দ্যাট স্কেল মে বি অ্যানালগ, মে বি ডিজিটাল। কারো অসুবিধা নেই কোনো বুঝতে, এটা তো একদম ইজি জিনিস। কন্ট্রোল সিস্টেমটা আমি তোমাদেরকে আজকে বলবো, তার আগে আমি মেজারমেন্ট পার্টটা পুরো আগে কমপ্লিট করে দিই। হ্যাঁ, মেজারমেন্ট সিস্টেমটাকে পুরো কমপ্লিট করি, তারপর কন্ট্রোল পার্টটা বলবো। গতদিনকে পড়ানোর সময় আমি দেখো মেজারমেন্ট সিস্টেম সম্পর্কে এগুলো বলেছিলাম, যে মেজারমেন্ট থাকলেই তার কি থাকবে? সেন্সর থাকবে, একটা সিগন্যাল কন্ডিশনিং ইউনিট থাকবে, দেন একটা ডিসপ্লে থাকবে। এবং এই টোটাল সিস্টেমটাতে হচ্ছে আমরা কি প্রোভাইড করবো? ইলেকট্রিক্যাল পাওয়ার প্রোভাইড করবো। সেন্সরটা হচ্ছে যে কোয়ান্টিটি মেজার করবে তার সেন্স করবে, সিগন্যালটাকে কন্ডিশনিং করে প্রসেসর দিয়ে সেটাকে ডিসপ্লে করে দেবে। এবার ডিসপ্লেতে আমরা তার ভ্যালুটাকে দেখতে পাবো। তো সেটাই হচ্ছে দেখো একটা মেজারমেন্ট সিস্টেম। ঠিক আছে? তো মেজারমেন্ট সিস্টেম বলতে গেলে এই তিনটে জিনিসকে আমাদের লাগে। এবার যদি তোমাদের প্রশ্ন করা হয় তাহলে এই তিনটে জিনিস কি কি? না সেন্সর। তো সেন্সরটা কি? না যেটাতে হুইচ রেসপন্ড টু দ্য কোয়ান্টিটি বিইং মেজার্ড। তো হুইচ রেসপন্ড টু দ্য কোয়ান্টিটি বিইং মেজার্ড মানে, ধরো সিম্পলি আমি তোমাদেরকে গতদিনকে পিএজু ইলেকট্রিক মেটেরিয়ালের কথা বলেছিলাম, ধরো আজকে আমি অন্য একটা মেটেরিয়ালের কথা বললাম। আমি যেটা ছবি আঁকছি এটা কিসের ছবি? দেখো এটা একটা সিম্পলি তুমি বলতে পারো যে দিস ইজ আ রেজিস্ট্যান্স, এটা একটা রেজিস্ট্যান্স বেসিক্যালি। তাই তো? এবার সেই যে রেজিস্ট্যান্সটা আমি ছবি, মানে এটা যে সিম্বলটা, রেজিস্ট্যান্সের সিম্বলটা। এবার আমি বলছি আচ্ছা এই রেজিস্ট্যান্সটা কি? এই রেজিস্ট্যান্সটা কি ফিক্সড, মানে কনস্ট্যান্ট কি? তো আমি যদি জিজ্ঞেস করি এটা ফিক্সড কিনা, তো প্রথম উত্তর আসবে যে স্যার এটা তো ফিক্সড কিনা বলা যায় না। কারণটা হচ্ছে এই রেজিস্ট্যান্সটা কিসের উপর ডিপেন্ড করে? কেউ বলো তো। রেজিস্ট্যান্স কমতে বা বাড়তে কি পারে? যদি পারে কিসের উপর ডিপেন্ড করে? তো কি বলতে পারবে? সবাই জানো উত্তরটা? টেম্পারেচার, টেম্পারেচার। এক্স্যাক্টলি টেম্পারেচার। তাহলে টেম্পারেচার যেরকম আপ বা ডাউন করে, তাহলে এই রেজিস্ট্যান্সটাও সেরকম আপ করে বা ডাউন করে। তার মানে আমি যদি এই রেজিস্ট্যান্সটাকে মেজার করতে পারি না, ধরো এটা একটা মেজারিং সিস্টেম যে কিনা এর রেজিস্ট্যান্সটাকে মেজার করছে, এবং আমি দেখছি যে যদি এটাকে আমি 25 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখি, 25 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলে একরকম একটা ভ্যালু দেখাচ্ছে। ধরো এটাকে আমি 35 ডিগ্রি সেন্টিগ্রেডে রাখলাম, সেকেন্ডারি কোন একটা ভ্যালু দেখাচ্ছে। এরকম যেরকম যেরকম টেম্পারেচার রাখছি, সেরকম একটা ভ্যালু একটা জিনিস শো করছে। তাহলে এই রেজিস্ট্যান্সটাকে আমি তখন কি বলবো? যে দ্যাট ইজ আ টেম্পারেচার সেন্সার। এই রেজিস্ট্যান্সটাকে তখন আমি বলবো এটা হচ্ছে টেম্পারেচারের সেন্সার। তো সেন্সার আমরা তাকেই বলবো যে হচ্ছে সেই, মানে আমি যে এটা প্রোভাইড করছি সেটাতে হচ্ছে রেসপন্ড করবে, হুইচ রেসপন্ড টু দ্য কোয়ান্টিটি বিং মেজার্ড। আমি যে টেম্পারেচার মেজার করতে চাই, সেখানে আমি রেজিস্ট্যান্সকে দিয়ে আমি টেম্পারেচার মেজার করতে পারি। আমি কি তখন কিন্তু একটা ব্যাটারি দিয়ে টেম্পারেচার মেজার করতে পারি না। কারণ ব্যাটারি কি করে? ও শুধু একটা ভোল্টেজ প্রোভাইড করে বা একটা পাওয়ার প্রোভাইড করে, ও তো টেম্পারেচার
অনুযায়ী চেঞ্জ হবে না। তাহলে যে সেই টেম্পারেচার চেঞ্জে যে নিজেকে রেসপন্ড করবে তাকে আমি বলবো সেন্সার। ঠিক আছে। নেক্সট হচ্ছে সিগন্যাল কন্ডিশনিং ইউনিট, এটার কথা তোমাদের বলেছিলাম, যেটা হচ্ছে আমার উপযোগী জায়গায় নিয়ে আসবে। অর্থাৎ এই আমি যখন এটা মেজার করছি, এই টেম্পারেচারটা মেজার করছি, তো টেম্পারেচার আমি দুম করে একটা রেজিস্ট্যান্স বা কিছু লাগালেই টেম্পারেচার মেজার করতে পারবো না। আমাকে এর সাথে একটা টেম্পারেচার কন্ডিশনিং ইউনিট লাগাতে হবে। অর্থাৎ এই রেজিস্ট্যান্সটা যেরকম ভ্যারি করছে, অ্যাকর্ডিংলি এর ভেতর দিয়ে এর অ্যাক্রস একটা ভোল্টেজ যদি প্রোভাইড করি, ধরো এখানে ভিএ, মানে একটা ভি ভোল্টেজ এর অ্যাক্রসে প্রোভাইড করলাম, এখানে না, এই রেজিস্ট্যান্স অ্যাক্রস ধরো একটা ভি বলে একটা ভোল্টেজ আমি প্রোভাইড করলাম রেজিস্ট্যান্সটার অ্যাক্রসে, এইটা প্লাস এইটা ধর মাইনাস। তাহলে এর ভেতর দিয়ে একটা কারেন্ট সার্কুলেশন শুরু হবে, এটা তোমরা জানো। এবং যে কারেন্টটা সার্কুলেট করছে, এর রেজিস্ট্যান্স যেরকম ভ্যারি করবে এই কারেন্টটা কিন্তু ভ্যারি করে যাবে। ঠিক, তো সেই কারেন্টটাকে আমরা সেন্স করলাম এই যন্ত্রটার ভেতরে, যন্ত্রটা সেন্স করে একটা ভোল্টেজের মধ্যে আমি এনে দিলাম। সেইটা পাওয়ার পর ও কিন্তু ফাইনালি এর আমার টেম্পারেচারটা এখানে ডিসপ্লে করতে পারলো 25। তার মানে নিশ্চয়ই এর ভেতরে কোন একটা সার্কিট, এখানে কোন একটা সার্কিট লাগবে, যে সার্কিটটা কিন্তু এই কারেন্টটাকে আমার প্রয়োজনীয় প্রসেসর যে ভোল্টেজটা চাইছে, যে কনসেপ্ট গুলো গতদিন তোমাদের বলেছিলাম, যে প্রসেসর যে ভোল্টেজটা চাইছে সেই ভোল্টেজের জায়গায় তাকে এনে দেবে, সেটা হচ্ছে কন্ডিশনিং ইউনিট। তো সেই কথাটা এখানে বলা আছে, হুইচ ইজ সুইটেবল আইদার ফর ডিসপ্লে অর ইন কেস অফ কন্ট্রোল সিস্টেম। এটা বলছে সেন্সর অ্যান্ড ম্যানুপুলেট ইনটু এ কন্ডিশন। অর্থাৎ আমার সেন্সরের আউটপুটটাকে নিয়ে আমার ডিসপ্লেতে আনার জন্য উপযোগী যে সার্কিটটা, যে সার্কিটই বলতে পারো, সেটাই হচ্ছে বেসিক্যালি সিগন্যাল কন্ডিশনিং ইউনিট। ঠিক আছে। এবং এটাই বলেছিলাম যে এটা অ্যাম্পলিফায়ারের সঙ্গে এটা সম্পর্কিত, এই কথাটাও তোমাদের বলেছিলাম। নেক্সট হচ্ছে দেখো ডিসপ্লে সিস্টেম, এটা সম্পর্কে কিছুই বলার নেই। সিগন্যাল কন্ডিশনিং এর আউটপুটটাকে নিয়ে যে আমার একটা স্কেলে বা ডিজিটাল রিডিং এ আমাকে ডিসপ্লে দেখাচ্ছে। দেখো ডিসপ্লে সিস্টেম মে বি অ্যানালগ মে বি ডিজিটাল। যদি অ্যানালগ হয় ধর একটা স্কেল থাকবে, একটা কাঁটা থাকবে। যদি সেই ডিসপ্লে সিস্টেমটা কোনো ডিজিটাল সিস্টেম হয়, তাহলে একটা ডিজিটাল একটা ডিসপ্লে থাকবে যেখানে আমি রিড করতে পারবো। যেমন আমি তোমাদেরকে গতদিন ডিজিটাল থার্মোমিটারের কথাও বলেছিলাম, যে যেখানে আমার থার্মোমিটার ডিজিট করে ফুটে ওঠে, যেই যে মানে ধর একদম এই জিনিস পুরো। ঠিক আছে, ধরো তো দেখতে পাচ্ছ যে আমি ডিজিটাল থার্মোমিটারের বিভিন্ন এখানে ছবি দেখো দেখানো হয়েছে। যেমন এই জিনিসটা, যে আমি দেখতে পাচ্ছি যে এই যে ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি আমি, দেখো যে ছবিটা দেখানো হয়েছে এখানে, এইখানে দেখতে পাচ্ছি যে এইখানে একটা সেন্সার আছে। তো দেখো এইটা হচ্ছে সেই সেন্সারটা, সরি, এইটা হচ্ছে সেই সেন্সারটা একদম এইখানে যেটা আমি পয়েন্ট আউট করলাম। তো এই যে সেন্সারটাকে তুমি দেখতে পাচ্ছ, এই সেন্সারটা কি করছে, আমার টেম্পারেচারটাকে সেন্স করলো। সেন্স করার পর ভেতরে একটা সিগন্যাল কন্ডিশনিং ইউনিট রয়েছে, সেটা যেভাবে হোক সিগন্যালটাকে প্রসেস করে আইদার ফাইনালি আমি এইখানে ডিসপ্লেটা দেখতে পাচ্ছি। তো যদি সেটা ডিজিটাল হয় একদম ডিজিট ফুটে উঠবে, ডিজিটাল ডিসপ্লে যদি হয় দেখো যেরকম ডিজিটটা ফুটে উঠেছে ওরকম ডিজিটটা ফুটে উঠবে। আর যদি অ্যানালগ হয় তাহলে অ্যানালগ স্কেল। যদি আমি পুরোনো থার্মোমিটারের কথা বলি, মার্কারি থার্মোমিটার, তাহলে সেখানে মার্কারির একটা কলাম আপ ডাউন করে, যেখান থেকে আমরা স্কেলটা দেখতে পাই। তাই ডিসপ্লে সিস্টেম সম্পর্কে কিছু বলার নেই, বোঝার বোঝার মোটামুটি আছে, বুঝলে এটা এই জিনিস। তো এইটা হচ্ছে মেজারমেন্টের তিনটে সেকশন, যে সেকশন আমি গতদিনকে বলেছিলাম। আমি কন্ট্রোল সিস্টেম একটু পরে পড়াচ্ছি, আমি আগে পুরো একদম মেজারমেন্টটা কমপ্লিট করে দেবো। এবং তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ মেজারিং ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ আমি যে সমস্ত মেজারিং ইনস্ট্রুমেন্ট গুলো নিয়ে কাজ করব, তাদেরকে কি কি ওয়েতে আমরা ক্লাসিফাই করতে পারি। ফার্স্ট হচ্ছে দেখো এখানে লিখেছে, যেমন যে পারপাস অফ ইউজ, যে কিভাবে আমি ইউজ করব। একটা হচ্ছে কমন ইউজ, মেট্রোলজিক্যাল ইউজ, আর হচ্ছে তোমার ইটালন্স। সেটা হচ্ছে এরকম, একটা হচ্ছে কমন ইউজ, কমন যে সমস্ত ইনস্ট্রুমেন্ট গুলো আমরা আমাদের বাড়িতে ব্যবহার করে থাকি, ইউজ ইন আওয়ার ডেইলি লাইফ অ্যাট হোম অ্যাট ওয়ার্ক, বাড়িতে বা সব জায়গায় লেগে থাকে। যেমন ধরো আমাদের বাড়িতে মেজারিং ইনস্ট্রুমেন্ট কি কি আছে, কিরকম মেজারিং ইনস্ট্রুমেন্টের কথা বলছি, যেমন ধরো তোমার খুব যদি আমি বলি, তোমার ধরো গাড়িতে কতটা তেল আছে, তার মানে তার জন্য একটা ফুয়েল গজ আছে, তাই তো। গাড়িতে কতটা তেল আছে মাপার জন্য একটা ফুয়েল, যেখানে আমরা কাঁটা থেকে বুঝতে পারি যে তেলটা আমার এন্ডের দিকে এসেছে নাকি আমার ফুলের ট্যাঙ্কি ফুলের দিকে আছে। এবং
আমি যদি তোমাকে একটা ফুয়েল গজ দেখাই, ধরো আমি এখানে দেখালাম একটা ফুয়েল, দেখো আমি এখানে একটা ফুয়েল গজ দেখাচ্ছি, এই যে ছবিটা দেখতে পাচ্ছ, তো কাঁটাটা দেখো রয়েছে একদম ইতে রয়েছে, বা ধরো আমি বা ধরো এই, হ্যাঁ এইটাই ধরো কাঁটাটা ধরো ইয়ের দিকে পড়ে আছে। তো তোমার কাছে তোমার মিটারে যদি এইরকম একটা ছবি ফুটে ওঠে ফুয়েল গজে, যে কাঁটাটা ই হচ্ছে এমটি, এফ হচ্ছে ফুল, ফুল ট্যাঙ্ক, তো এমটির দিকে কাঁটা পড়ে আছে, তো এর মানে কি বোঝাচ্ছে? তুমি কি জোর গলায় বলতে পারো যে না আমার তেলের ট্যাঙ্কটা পুরো খালি হয়ে গেছে, অথবা আমার তেলের ট্যাঙ্কে হালকা তেল রয়েছে, কিছু কি বুঝতে পারো? দেখো সিম্পলি কিন্তু কিছু বোঝা যায় না। কত মিলিলিটার তেল আছে বা কত লিটার তেল আছে, কখনোই আমরা এই জিনিস থেকে বুঝতে পারি না। দ্যাটস ওয়াই এ টার্ম ইজ মেনশনড হেয়ার, দে আর লেস প্রিসাইজ, মানে একদম লেস প্রিসাইজ, মানে একদম নিখুঁত রিডিং তাকে দেখায় না, যার কারণে এগুলো খুব সস্তাও বটে। অতটা প্রিসাইজ আমাকে দেখাতে পারে না, বাট মোটামুটি আমাদের ডেইলি লাইফের জন্য চলে যায়, তো সেগুলোতে কমন ইউজের পারপাসে। নেক্সট আসছে দেখো মেট্রোলজিক্যাল পারপাস। মেট্রোলজিক্যাল পারপাস মানে যেটা আমি একদম মাপবো, এবং মাপবো মানে নিখুঁত ভাবে মাপতে হবে, মোর প্রিসাইজ, একদম পুরো একদম প্রিসাইজ লেভেলে মাপতে হবে। যেমন ধরো আমি তোমাকে একটা মিটার দেখাচ্ছি, যেমন ধরো আমি একটা মাল্টিমিটারের তোমার দেখাচ্ছি, এই যে ছবিটা, এই মাল্টিমিটারের ছবিটা দেখো, খেয়াল করে দেখো এখানে, আর একটু অন্য রিডিং নিলে ভালো হতো, ধরো এইটা, ধরো আমি এখানে একটা মিটারের ছবি দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছ এই মিটারটাকে দেখে তোমরা বুঝতে পারছো যে এখানে কি করা হয়েছে। দেখো এই মিটারের মধ্যে একটা ফ্রিকোয়েন্সিও দেখাচ্ছে, আমাদের পাওয়ার লাইনের যে ফ্রিকোয়েন্সি, সেই ফ্রিকোয়েন্সিটা মনে করো দেখানো হচ্ছে এই মিটারে, দেখতে পাচ্ছ লেখা আছে 59.098 এত হার্জ, এবং ভোল্টেজটাও দেখাচ্ছে 123.45 ভোল্টেজ। অর্থাৎ এখানে কতটা দশমিকের পর 2 ঘর অব্দি নিখুঁত ভাবে ভোল্টেজ আমাকে মেপে দিচ্ছে, ফ্রিকোয়েন্সি যখন মাপছে দশমিকের পর 3 ঘর অব্দি নির্ভুল ভাবে আমাকে ফ্রিকোয়েন্সিটাও মেপে দিচ্ছে। তার মানে এই যে মিটারটার কথা তোমাকে দেখাচ্ছি, এটা কিন্তু আমার মেট্রোলজিক্যাল পারপাস, যেখানে আমি একদম প্রিসাইজলি মাপতে চাইছি, মোর প্রিসাইজলি মাপতে চাইছি। তার মানে নিশ্চয়ই দুটোর মধ্যে ডিফারেন্স আছে, দুটোর মধ্যে কস্টিং এর দামের ডিফারেন্স আছে, ইন্টারনাল স্ট্রাকচার সবকিছু হিউজ ডিফারেন্স আছে। তো এই দুভাগে আমি মেনলি ভাগ করলাম, যেটা হলো আমি বললাম মেট্রোলজিক্যাল পারপাস। এবং নেক্সট হচ্ছে ইটালন। ইটালস মানে হচ্ছে হিউম্যান মেড অবজেক্ট দ্যাট ইজ ইউজ টু স্ট্যান্ডার্ড অফ মেজারমেন্ট অফ সাম ফিজিক্যাল কোয়ান্টিটি, যেটা হচ্ছে যে একটা মানুষের তৈরি করা, মানে এটা হচ্ছে যে হিউম্যান মেড একটা অবজেক্ট, যেটা হচ্ছে আমি ফিজিক্যাল কোয়ান্টিটিকে দেখে বুঝবো যে হ্যাঁ এইটার কাছাকাছি যাচ্ছে, তার মানে হচ্ছে এই ব্যাপার। এক্সাম্পল কি? এই এক্সাম্পলটা তোমাদের সবার জানা, আমি দেখছি দেখো, বুঝতেই পারছো আমি যেটা ছবিটা এঁকেছি, দেখো লিটমাস পেপার। কেন লিটমাস পেপারের কথা বলছি? কারণ লিটমাস পেপারে তোমরা সবাই জানো যে অ্যাসিড, এটা অ্যাসিড মিডিয়ামে আমার, এই ছবিটা দেখতে পাচ্ছ যে আমার অ্যাসিড মিডিয়ামে ওটা রেড কালার হয়, বেসিক মিডিয়ামে ওটা তোমার ব্লু কালার হয়ে যায়, তাই তো? লিটমাস পেপার যেটা। এবং আমার এইখানে একটা স্কেল আছে, দেখো এখানে একটা আছে পিএইচ স্কেল। এই স্কেলটা আমি কতটা রেড হয়েছে বা কত, দেখো এখানে কোনো কাঁটা নেই, কোনো ডিসপ্লে নেই, কাঁটা ফাটা কিছুই নাই। আমি এখানে কি করছি, আমাকে এখানে যদি মাপতে হয় তাহলে আমি সিম্পলি কি করছি, আমি দেখছি যে কতটা রেড হয়েছে, তাহলে এইখানে একটা রেডের স্কেলের সময় ম্যাচ করাবো। বা এখানে দেখতে পাচ্ছি কতটা ব্লু হয়েছে, তাহলে সেইটা আমি একটা ব্লু এর স্কেলের সঙ্গে ম্যাচ করাবো, ম্যাচ করিয়ে বলবো যে হ্যাঁ এই ক্ষার দ্রবণটা এই 10-এর কাছাকাছি পিএইচ, বা এই অ্যাসিডিক সলিউশনটা 1-এর কাছাকাছি তার পিএইচ। অর্থাৎ আমি কি করছি, এখানে ওই কালারটাকে একটা অন্য কোনো টেবিলের সঙ্গে ম্যাচ করাচ্ছি, ম্যাচ করিয়ে বলছি যে হ্যাঁ দিস মাই রিডিং। তাহলে আমি এই 3 ভাগে ব্যাপারটাকে ভাগ করলাম, আমি কিভাবে পারপাস অফ ইউজ, মানে কিভাবে আমি ইউজ করছি, তার উপর মেজারিং ইনস্ট্রুমেন্ট 3 রকম হয়ে থাকে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো ক্লিয়ারলি। যে বুঝতে পারবে না সে কিন্তু আমাকে ইন্টারাপ্ট করবে, বলবে স্যার আরেকবার রিপিট করুন, যে কোনো জায়গাতেই হোক, বা এর আগেও যেগুলো বললাম সেগুলোতেও। স্যার ইটালনটা মানে কি কি ক্ষেত্রে ব্যবহার করা হয়?
ইটালনের জিনিস তোমার এই একটা তোমার এই পিএইচ একটা তো দেখলেই লিটমাসটা। এছাড়াও আরো আছে হচ্ছে তোমার বলতে গেলে ওটা দাঁড়া আমি বলছি। র্যাডারের পজিশন সেন্সরে এই জিনিসের ব্যবহার আছে, মানে দুটোর মধ্যে কম্পেয়ার করে করে ওটা অ্যাডজাস্ট করা হয়। এটা তোমাদের জানার কথা নয়, মানে আমার ইলেকট্রিক্যাল টার্মগুলো মনে পড়ছে, তোমার মেকানিক্যাল টার্মগুলো আমি ভাবছি কোন জায়গাটা থাকবে। মেকানিক্যাল টার্মে মেকানিক্যাল যেরকম ইনস্ট্রুমেন্ট আছে, মেনলি ওই পজিশন সেন্সর বা এগুলোতে বলতে পারো। পজিশন সেন্সরে যত ইনস্ট্রুমেন্ট আছে সেখানে ওই দুটোর মধ্যে কম্পেয়ার করে করে করা হয় আর কি। একটা স্ট্যান্ডার্ড কিছু থাকে, তার সঙ্গে কম্পেয়ার করে আমরা এটা বলতে পারি যে হ্যাঁ এটা এরকম জায়গা, এটা এরকম জায়গা। এক্সাম্পল আমি যখন দেখবো তখন বলতে পারবো, ঠিক আছে? মানে এক্সাক্ট মানে জাস্ট জিনিসটা জেনে রাখো যে এরকম ব্যাপার। ঠিক আছে। মেকানিক্যাল গুলোকে একটু ভাবতে হবে, ইলেকট্রিক্যাল গুলো বললে তুমি বুঝতে পারবে না। নেক্সট ধরো বেসড অন দ্য আউটপুট, আউটপুটটা আমি কিরকম পাচ্ছি। একটা বলছে দেখো ডাইরেক্ট আউটপুট, ডাইরেক্ট আউটপুট করাই আছে, তুমি একদম ডাইরেক্ট মেপে নাও। যেমন স্কেল, যে কোনো আমরা মেজারিং স্কেল যখন আমরা স্কেল নিয়ে করছি, টেপ রুল, মাইক্রোমিটার, হ্যাঁ ম্যানোমিটার, এখানে একদম ডাইরেক্ট আমরা পুরো একদম আউটপুট পেয়ে যাচ্ছি। যেখানে আমি ডাইরেক্টলি একদম রিডিং পেয়ে যাচ্ছি, তো ডাইরেক্ট আউটপুট বুঝতে পারছো। নেক্সট হচ্ছে পেপার ফিড, যেটা পেপারের ভেতরে আমরা ফুটে উঠছে, যেমন ব্যারোগ্রাফ বলো, সিসমোগ্রাফ। ভূমিকম্প মাপার সময় কি হয়, আমরা ভূমিকম্প কত হচ্ছে, আমাদের কাছে কোনো ডিজিটাল ইনস্ট্রুমেন্ট নেই যে 9.8 কি 8.5 এরকম দেখাবে, এরকম কোনো ইনস্ট্রুমেন্ট হয় না। ভূমিকম্পটা হয়ে যায়, হয়ে যাওয়ার সময় তোমরা দেখেছো সিসমোগ্রাফ কিরকম দেখতে, দেখেও দিচ্ছি। দেখো সিসমোগ্রাফ দেখতে হচ্ছে এরকম। হুম, এ বাবা, যারা জানো না তারা দেখে নাও, এইটা হচ্ছে সিসমোগ্রাফের ছবি। অর্থাৎ কি হচ্ছে, এটা একটা দেখো ভারী লোহার বল আছে, এবং এই যে স্ট্রাকচারটাকে দেখানো হচ্ছে এখানে, এই যে বাইরে দিয়ে যে স্ট্রাকচারটা দেখছো, এই স্ট্রাকচারটাকে মাটির মধ্যে সলিডলি একটা জায়গায় রিজিডলি পুরো গাঁথা আছে। ভারী বল একটা সুতো দিয়ে ঝুলছে, যখনই মাটি দুলবে তখনই বুঝতে পারছো এই বলটা এরকম দুলবে, এদিক ওদিক দুলবে। যখনই এদিক ওদিক এরকম দুলতে থাকবে, অর্থাৎ এই বরাবর তার একটা মুভমেন্ট হবে, সে কিন্তু গ্রাফের মধ্যে এরকম একটা গ্রাফ ফেলতে শুরু করবে। এবং এই পেপারটাকে আমরা এই দিক বরাবর শিফট করাতে থাকবো, একটা এমন অ্যারেঞ্জমেন্ট, যখনই ভূমিকম্পের সেন্সার অ্যাক্টিভেট হয়ে যাবে যে হ্যাঁ মাটি নড়ছে, এইখানে তলা একটা রোলার আছে, এই রোলারটা ঘুরতে শুরু করবে, চাকাটাকে এই কাগজটাকে এই দিকে ঠেলতে থাকবে। আর এটা যেরকম নড়ছে, নড়তে নড়তে গ্রাফে পাবো। যেই আমি গ্রাফটা পেয়ে গেলাম, সরি, যেই গ্রাফটা পেয়ে গেলাম, আমি দেখলাম যে গ্রাফের ম্যাক্সিমাম পজিশনটা কত, দেখলাম ম্যাক্সিমাম হয়তো উঠেছে 7.8। তখন আমি বললাম যে আচ্ছা তাহলে ভূমিকম্পের তীব্রতা ছিল 7.8। তীব্রতা মানে কি, আমার একদম ইন্টেন্সিটি, একদম টপ পিক পজিশন। অর্থাৎ এটা আমি ভূমিকম্প হয়ে যাওয়ার পর এই কাগজটা দেখে আমি রিডিংটা বার করতে পারলাম, ডাইরেক্টলি আমি আউটপুট পেলাম না। তো এগুলো হচ্ছে সেই জিনিস যেটা পেপারে ফিড করছি আমি। অ্যান্ড কিছু হচ্ছে যেগুলো ইনক্রিমেন্টাল জিনিস। ইনক্রিমেন্টাল মানে সেক্ষেত্রে রিডিং গুলো বেড়েই চলে। এক্সাম্পল হচ্ছে, খুব ভালো এক্সাম্পল তুমি বুঝতে পারবে হচ্ছে ইলেকট্রিসিটি মিটার। তোমাদের বাড়িতে যে এনার্জি মিটার আছে, মানে তোমাদের বাড়িতে সবার ইলেকট্রিক কানেকশন যেখানে ঢুকেছে সেখানে দেখো একটা, তুমি কতটা ইলেকট্রিসিটি ব্যবহার করছো সেটা দেখার জন্য একটা মিটার আছে। সেই মিটারের মধ্যে কি ফুটে ওঠে, না এনার্জি রিডিংটা ফুটে ওঠে। হুম, একটা ডায়াগ্রাম এনার্জি রিডিং ফুটে ওঠে। আমি নতুন মিটারই দেখাই, যেমন ধরো এই মিটারটা দেখাচ্ছি। এই মিটারে তোমরা দেখতেই পাচ্ছ কি হচ্ছে, যে এই ডিসপ্লের মধ্যে 8000 ফুটে উঠেছে, অর্থাৎ 8000 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট আওয়ার হচ্ছে এনার্জি একক। তাহলে তুমি আজ অব্দি 8000 ইউনিট বিদ্যুৎ তুমি ব্যবহার করে ফেলেছো, যবে থেকে তোমার ঘরে মিটারের কানেকশনটা বসানো হয়েছে, তবে থেকে শুরু করে আজ অব্দি 8000। এবং ধরো আগের মাসে রিডিং ছিল 7000, তাহলে মানে আগের 3 মাস আগে রিডিং ছিল 7000, আজকে হয়েছে রিডিং 8000। তাহলে আজকে যদি আমি রিডিংটা নিই, তাহলে তোমাকে কতটা বিদ্যুতের দাম দিতে হবে, না 8000 থেকে আগের মাসে রিডিং 7000 বাদ, অর্থাৎ এই 1000 ইউনিটের দাম তুমি 3 মাসে দেবে। তাহলে এই ধরনের মিটার গুলো কি করছে, এরা কিন্তু দিনের পর দিন ইনক্রিমেন্টাল ওয়েতে তাদের রিডিং বাড়িয়ে চলেছে। তুমি কিন্তু এখানে ইনস্ট্যান্ট রিডিং দেখতে পাচ্ছ না। এই মিটারটায় ইনস্ট্যান্ট রিডিং দেখার জন্য অন্য মিটার আছে।
কিন্তু এখানে যে মিটারটা দেখানো হয়েছে এই মিটারটা কিন্তু ইনস্ট্যান্ট রিডিং তুমি পাচ্ছ না, এটা দিনের পর দিন রিডিং বেড়ে চলছে। তাহলে এগুলো হচ্ছে ইনক্রিমেন্টাল ইনস্ট্রুমেন্ট। এবং মোস্টলি এই সমস্ত ইনক্রিমেন্টাল ইনস্ট্রুমেন্টের কাজটাই হচ্ছে এরকম, যেখানে রিডিং একটা সার্টেন অ্যামাউন্টে বেড়ে বেড়ে চলবে, আর আমি ওই তার দুটোর মধ্যে ডিফারেন্স দেখতে 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 তো যাবো, অ্যাকর্ডিংলি আমি রিডিং পেতে থাকবো। এই হচ্ছে কনসেপ্ট। নেক্সট হচ্ছে দেখো ডিসপ্লে টাইপ। বুঝতেই পারছো, একটা হচ্ছে অ্যানালগ মিটার, একটা ডিজিটাল মিটার। নতুন করে কিচ্ছু বলার নেই। অ্যানালগ মিটার মানে একটা মুভিং পয়েন্টার থাকবে, একটা স্কেল থাকবে, তারপর কাঁটা নড়বে। আর ডিজিটাল মানে ডাইরেক্টলি নিউমেরিক্যাল ফর্মে তোমাকে ডিজিট ফুটে উঠবে। ব্যাস বুঝমি গেল। আর একটা হচ্ছে বেসড অন দ্য টাইপ অফ দ্য কন্ট্যাক্ট উইথ দ্য মেজারিং মিডিয়াম। তুমি যেটা মেজার করছো মানে তাতে, অর্থাৎ কন্ট্যাক্ট, একটা হচ্ছে ডাইরেক্টলি তুমি তার সঙ্গে মানে মেজারিং ইনস্ট্রুমেন্টটাকে কন্ট্যাক্ট করে দেবে, ফিজিক্যাল কানেক্ট থাকবে, ফিজিক্যাল কন্ট্যাক্টে থাকবে সেটা। আর একটা হচ্ছে কন্ট্যাক্ট লেস। আমি যদি এক্সাম্পল দিই, যে ট্যাকোমিটার, যেমন ধর একটা ট্যাকোমিটার তোমায় দেখাচ্ছি। যেমন ধরো এই যে ট্যাকোমিটারটা, দেখো এখানে দুটো ইনস্ট্রুমেন্টই দেখানো হয়ে গেছে, ঠিক আছে? এই ছবিটাই চাইছিলাম। হুম, দেখতে পাচ্ছ যে এখানে একটা মোটর আছে, ঠিক আছে? এইখানে দেখতে পাচ্ছ যে এইটা দেখো একটা মোটর। এই মোটরের শ্যাফটটা ধরো রোটেট করছে, ঘুরে চলেছে, হ্যাঁ? তোমাকে যদি এটার আরপিএম মাপতে হয়, যে এটা আমার কত মানে রোটেশন পার মিনিট যদি তোমাকে মাপতে হয় আরপিএমটা, তাহলে এইটা হচ্ছে একটা এমন মিটার যেটা হচ্ছে কন্ট্যাক্ট, মানে কন্ট্যাক্ট টাইপ মিটার, যেটা হচ্ছে কন্ট্যাক্ট করতে হচ্ছে। দেখো ফিজিক্যালি এই শ্যাফটের গায়ে একটা হোল আছে, এই যেমন জায়গাটা একটা হোল আছে। এই হোলটা কেন রাখা হয় জানো? যাতে করে তুমি তোমার মেজারিং ইনস্ট্রুমেন্টটাকে, তার যে সুচালো মুখটা, তুমি এর সাথে ফিজিক্যালি চেপে, অর্থাৎ মিটারটাকে এদিকে চেপে ধরা হয়েছে। তাহলে এই শ্যাফটটা যত জোরে রোটেট করবে, আর এই মুখটা রাবার আছে, রাবার থাকলে কি হবে, পুরো ফ্রিকশন পাবে এনাফ, এই শ্যাফটটাও সেই স্পিডে রোটেট করবে এবং তোমাকে এইখানে দেখিয়ে দেবে যে 625.8 আরপিএম, একদম দেখিয়ে দেবে। অর্থাৎ এই মিটারটা তোমাকে দেখো কন্ট্যাক্ট করতে হচ্ছে। বাট সেম ট্যাকোমিটার পাওয়া যায় যেটা নিচেরটা, এইখানে একটা সেন্সর থাকে। হুম, এখানে তোমার একটা ইমেজ, মানে থার্মাল ইমেজ, থার্মাল না, মানে একটা ইমেজ সেন্সর থাকে। আমরা কি করি, এর গায়ে একটা স্পট এঁকে দিই, ধরো এরকম জায়গায় একটা স্পট এঁকে দিয়েছি। এ কি করে, এখান থেকে একটা, এখানে একটা ইমেজ সেন্সর আছে, ক্যামেরা যেরকম, ধরে নাও ওরকম ক্যামেরা গোছের কিছু একটা রয়েছে, ইমেজ সেন্সর। সেই ইমেজ সেন্সরটা কি করে, যখন এটা রোটেট করবে, আমি শ্যাফটের গায়ে একটা দেখো মার্কিং করে দিয়েছি, সেই মার্কিংটা বারবার ঘুরে আসবে। এই ধর একবার সামনে এলো, আবার পিছন দিয়ে ঘুরে আবার একবার সামনে আসবে। তাহলে যতবার মিনিটে ওটা যতবার সামনে আসবে, ততটাই হচ্ছে আরপিএম, ঠিক কিনা? এইখানে যে ইমেজ সেন্সরটা আছে, এই মিটারটা কিন্তু তোমাকে এখানে টাচ করতে হবে না। তুমি এর সামনে ধরবে, কন্টাক্টলেস টাচ করে সামনে ধরবে, শুধু এই যে স্পট তুমি যেটা ড্র করে দিয়েছো, সেটাই কতবার মিনিটের এই সেন্সরটা সামনে আসছে ও সেন্স করে নেবে। সেন্স করে তোমাকে কিন্তু দেখো রিডিংটা দেখিয়ে দেবে আরপিএম এ। তাহলে বুঝতে পারছো, একটা হচ্ছে কন্টাক্ট টাইপ, আর এটা হচ্ছে বুঝতে পারছো কন্টাক্ট লেস। আই থিঙ্ক তোমাদের কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো। কোনটা স্যার বেশি বলো। অ্যাকুরেট হয়? দুটোই? দুটোই অ্যাকুরেট, স্যার বলছি দুটোই কোনটা সেম, বেশি অ্যাকুরেট হয়? দুটোই সেম অ্যাকুরেট, দুটোই একদম সেম অ্যাকুরেট। কোনো কোনো ইয়ে নেই, দুটো একদম সেম অ্যাকুরেট। বরঞ্চ আমাদের নিজেদের মানে এতদিনের এক্সপিরিয়েন্স বলছে এইটাতে এরর বেশি। যেটা কন্টাক্ট টাইপ না, তার মধ্যে এররটা বেশি, ভুল হতে পারে। বাট এইটা একদম ভুলের চান্স নেই, এইটা বেশি অ্যাকিউরেট। এটা আমাদের এক্সপিরিয়েন্স বলছে এইগুলো বেশি অ্যাকিউরেট। এইগুলো, এইটা তোমাদের বুঝিয়ে, তোমরা নিজেরাও বুঝতে পারবে কেন ভুল। তোমাদের কি মনে হয় বলো, তোমাদের একটু ওপেনলি জিজ্ঞাসা করি। ওটা এই স্যার যদি আমি মিটারটা, ঠিকঠাক ভাবে না হ্যাঁ হয়তো বসাতে ঠিকঠাক পারি কন্টেন্ট তাহলে নাও সেটা হতে পারে অ্যাকুরেট হবে না। ওইটার সঙ্গে। হুম, কন্ট্যাক্ট যদি আমি ধরেও নিই যে কন্ট্যাক্ট আমি ঠিক লাগালাম, তারপরেও কোথায় ভুল হতে পারে জানো? সেটা হচ্ছে ভুল বলতে, এই মিটারটা যেদিন কিনলে সেদিন ভালো রিডিং দেখাচ্ছে। তোমাদের কি মনে হয় এই মিটারের ভেতরে কি আছে? অলরেডি গতদিনকে তোমাদের বলেছি আমি মিটারের ভেতরে কি আছে। এই যে জিনিসটা ঘুরছে, তার মানে কি ভেতরে কি আছে? ভেতরে একটা একটা ডিসি জেনারেটর আছে, তাই না?
জেনারেটর মানে কি, জেনারেটর শ্যাফটকে তুমি যদি ঘোরাও তাহলে ও একটা তো ভোল্টেজ তৈরি করবে, সেই ভোল্টেজটা নিয়ে ও তোমাকে সিগন্যাল কন্ডিশনিং করে এই আউটপুটটা দেখাচ্ছে। এই তো ব্যাপার, ভেতরে তো এটাই আছে। মুশকিলটা হলো যে এই যে জেনারেটর বলছি না, সেই জেনারেটরের কিন্তু তুমি একদিন যেদিন কিনলে সেদিন ভালো আছে, 1 বছর 2 বছর 5 বছর 10 বছর চলার পর, মানে অ্যাটলিস্ট 5 বছর বা 6 বছর হয়ে যাওয়ার পর এই জেনারেটরের আউটপুটটা সে আগের মতো দেবে না। যখনই দেবে না, অর্থাৎ জেনারেটরের পারফরমেন্স ডিগ্রেড করলেই এই রিডিং এ ভুল চলে আসবে। কিন্তু এর ভেতরে খুব, এর মধ্যে ইমেজ সেন্সারটা আছে না, ও একদম খুব দারুণ সেন্সার। মানে ওরা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট, অ্যানালগ ইনস্ট্রুমেন্টটা ভুল করতে পারে। অ্যানালগ ইনস্ট্রুমেন্ট বলছি, অ্যানালগ ডিভাইসটা, জেনারেটর একটা অ্যানালগ ডিভাইস, বাট এর ভেতরে মাইক্রোপ্রসেসর আছে এবং খুব হাইফাই জিনিস আছে যেটা ইমেজকে পুরো সেন্স করছে। অর্থাৎ এইখানে যে স্পটটা আমি এঁকে দিলাম, এই স্পটটা তো মিনিটে কতবার রোটেট করে সেই স্পটটাকে দারুণ মতো সেন্স করতে পারবে। সেটা আজকে করলেও যা করবে, আগামী 5 বছর 6 বছর বাদেও এক করবে। যার জন্য এইসব রিডিং গুলো কিন্তু অনেক বেটার হয় এই কন্ট্যাক্টলেসের থেকে, এই কন্ট্যাক্টের থেকে কন্ট্যাক্টলেসটা বেশি হয়। আর তোমরা যেটা বললে ওটা একটা ভ্যালিড পয়েন্ট। আমি যদি ঠিকঠাক ভাবে চেপে না ধরতে পারি, অর্থাৎ এটা যে স্পিডে রোটেট করছে, এটাকে সেই স্পিডে রোটেশনটা যদি না হয়, ইট মে গিভ সাম এরর। ঠিক? তো মেজারিং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে যে বক্তব্য সেটা হচ্ছে এইখানেই শেষ। ঠিক আছে, মেজারিং ইনস্ট্রুমেন্ট কাকে বলে, মানে তুমি এখানে একবার পয়েন্ট, তোমরা যা যা কথাগুলো বলেছো এখানে গল্পের মতো লেখা আছে। ঠিক আছে, এত তোমাদের লিখতেও হবে না। এই মেজারিং ইনস্ট্রুমেন্ট কাকে বলে উপরে যেগুলো দেখালাম ওটাই হয়তো আসবে। আর এই ক্লাসিফিকেশনটা আমি হয়তো আমি লিখতে দিতে পারি, বা এটা পরীক্ষা আসে, যেটা যেটা পরীক্ষা আসে বলেই দেবো যে এইগুলোই পরীক্ষা আসে, এর বাড়ি তো আসে না। কি একটা এলো, সাগর আলী, কোথায় গেল? তো এটা একবার পারলে গল্পের মতো পড়ে নিও, কিছুই নেই এখানে। তো মেজারমেন্ট ব্যাপারটা এখানে কমপ্লিট। এরপর আমি কন্ট্রোলের ইন্ট্রোডাকশনটা ঢুকবো। ঠিক আছে, কন্ট্রোলের ইন্ট্রোডাকশনে ঢোকার আগে তোমাদেরকে বেশ কিছু কথা জিজ্ঞাসা করি। সেটা হচ্ছে, আমি একটা জিনিসের নাম করছি, তোমাদের কি ওটা পড়া হয়েছে? সেটা হচ্ছে এয়ার কন্ডিশনার, এয়ার কন্ডিশন। এই জিনিস কি তোমাদের পড়া হয়েছে? মানে তোমরা কি কোনো সেমিস্টার এখন অব্দি পড়েছো এই জিনিসটা? স্যার এটা ফোর্থ সেমে ছিল, বাট তখন লকডাউন চলছিল নি, ভালো করে এটা দেখাই হয়নি। বেশ, ঠিক আছে, ভালো করে যা দেখা হয়নি হয়নি, এবার আমি যতটা বলা বলে দেবো। আমি পরে আরো ডিটেল বলবো, ঠিক আছে? এসি কি করে কাজ করে পুরো মেকানিক্যাল জিনিসটাই তোমাকে বলে দেবো আমি পরে, অনেক পরে বলবো ওটা। এখন আপাতত একটু জেনে নাও যে এয়ার কন্ডিশন, তোমার যদি আমি জিজ্ঞেস করি আচ্ছা এর কাজটা কি, এসি কি করে? স্যার তাপমাত্রাটাকে কন্ট্রোল করে। রুম টেম্পারেচার কন্ট্রোল করে, এক্স্যাক্টলি। আমি যদি এসি এয়ার কন্ডিশনার দু রকম হয়, কুলিং, কুলিং মেথডও হয়, হিটিং মেথডও হয়। যদি বলি যে শীতের দেশে ওরা কি করে, শীতের দেশে যে এসি গুলো সেটা কিন্তু গরম হাওয়া, ঘরটাকে গরম রাখে। আর আমাদের গরম দেশে আমরা এসি কে কি পারপাস ইউজ করি, ঠান্ডা ঘর করার কাছে ইউজ করি। অর্থাৎ টেম্পারেচার বাইরে আমার হিউজ, আমি টেম্পারেচারটাকে কুল ডাউন করছি। এবার ধরো আমি একটা এসি কিনলাম, তো এসিটা সেটা কি করে অপারেট করছে? ভালো জায়গাটা পেয়েছি। ধরো এই হচ্ছে একটা এসি, ঠিক আছে? এইটা হচ্ছে একটা এসি। এই যে এসিটা নিয়ে আমি আমার ঘরে লাগানো হলো, তো দেখো এখানে একটা ডিসপ্লেতে একটা জিনিস দেখতে পাওয়া যাচ্ছে, কি লেখা আছে? 24। 24 মানে আমি রুম টেম্পারেচারটা সেট করেছি 24 ডিগ্রি সেন্টিগ্রেডে। যে রুম টেম্পারেচার 24 ডিগ্রি সেন্টিগ্রেডে সেট করেছি, তো আমার ঘরের তাপমাত্রা তুমি একটা থার্মোমিটার নিয়ে এসে দেখো ওই 24-এর আশেপাশেই থাকবে। আমি যদি ওটা 24টা রিমোট দিয়ে কমিয়ে কমিয়ে 20 করে দিই, তখন দেখবে কিছুক্ষণ বাদ রুম টেম্পারেচার 20 হয়ে গেছে। তুমি এইখানে মেজার করতে বলছি না, তুমি এক্সটার্নাল কোন একটা এরকম জায়গায় কোন একটা থার্মোমিটার নিয়ে আসো, এখানে একটা থার্মোমিটার নিয়ে আসো তুমি, সেই থার্মোমিটার দিয়ে তুমি মেজার করে দেখো টেম্পারেচার 20 দেখাচ্ছে।
আমি এটা বলতে চাইছি। তো এর কাজ কিন্তু রুম টেম্পারেচারকে কন্ট্রোল করা। যখন এই কন্ট্রোল টার্মটা এলো, কন্ট্রোল টার্মটা কেন আসছে? তার কারণ হচ্ছে, মনে করো এটা গরমকাল, জুন মাস, জুন জুলাই মাসে গরমকাল, আমার রুম টেম্পারেচার আমি 24 ডিগ্রিতে সেট করেছি। হোয়াট ইজ মাই আউটসাইড টেম্পারেচার? মেবি ইটস অ্যারাউন্ড ইউর 40 ডিগ্রি সেন্টিগ্রেড। 40 অনেক বেশি হয়ে গেল, ধরো আরো, হ্যাঁ 40 ঠিক আছে, প্রচন্ড গরম পড়েছে, মারাত্মক লু বইছে, টেম্পারেচার 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এটা হচ্ছে আউটার টেম্পারেচার। রুমের টেম্পারেচার হচ্ছে আমার দেখো 24 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে বক্তব্যটা হচ্ছে যে রুম বাইরের টেম্পারেচার যে 40 ডিগ্রি কি 41 যাই হোক না কেন, বাইরের টেম্পারেচারের সোর্সটা কে? ওই এত হিউজ টেম্পারেচার গরমের সোর্সটা কে? কে বলো? স্যার সানহিট। সান। তাহলে সান কি করছে? সান অলওয়েজ আমাদেরকে হিটটা ঢেলেই যাচ্ছে। আমি যে সানকে বলবো ওরে ভাই তুই থাম, তোকে আর দিতে হবে না, ওরকম তো নয়। ও অনবরত ঢেলেই যাচ্ছে হিট। তার মানে হচ্ছে আমার এইটা হচ্ছে, মনে করি আমার, ধরো রুম, এইটা আমার রুম, এই রুমের বাইরে থেকে কন্টিনিউয়াসলি একটা হিট এনার্জি বাইরে থেকে কিন্তু প্রোভাইড হচ্ছে কন্টিনিউয়াসলি। এবার যদি প্রশ্ন করে যে স্যার তাহলে কন্টিনিউয়াস যদি হিট দিতে থাকি, ওই বাইরের টেম্পারেচারটা 40 41 কই বাড়ছে না তো? যদি 40 থাকে তাহলে 2-3 ঘন্টা ধরে 40 ডিগ্রি হয়ে গেছে, হোয়াই? অ্যান্সারটা সবাই জানো, রেডিয়েশন। কারণ যেরকম আমাদের তোমার কোন একটা পার্টিকুলার রিজিয়নের একটা সারফেসকে সান যেরকম কন্টিনিউয়াস হিট দিয়েই চলেছে, তেমনি বাইরের যে সারফেসটা ক্রমাগত হিট রেডিয়েটও করে চলেছে। তাহলে যখন এই হিট যেটা আসছে, হিট রেডিয়েশন হচ্ছে, দুটো সমান হয়ে যাবে, অর্থাৎ অ্যাবজর্পশন ইকুয়াল টু যখন তোমার রেডিয়েশন হয়ে যাবে, তখন টেম্পারেচার একটা জায়গায় কনস্ট্যান্ট হয়ে যাবে, সেটা তোমরা জানো। এবং সেই কারণেই যখন আমার মাটিটা এতটাই তাপ বিকিরণ করতে পারছে, টেম্পারেচার 40 ডিগ্রি উঠতে পারছে না, সেটা ঠিক কথা, কিন্তু হিট তো কন্টিনিউয়াস প্রোভাইড হয়ে যাচ্ছে। এবং তোমার রুমটা হচ্ছে একটা বদ্ধ রুম, মনে করো একটা গ্রিন হাউস বা একটা মনে করো বদ্ধ রুম, জানলা দরজা তুমি কিছু খোলোনি। তাহলে বাইরে থেকে তুমি কন্টিনিউয়াস যখন হিট দিচ্ছ, কি হচ্ছে? বাইরের আউটার বডি হট হচ্ছে, তাই তো? এই বাইরের আউটার বডিটা পুরো দেখো হট হচ্ছে। আর হট হয়ে ভেতরে যে হিটটা তৈরি করছে, ধর এখানে হিট, গরম যেটা তৈরি করছে, মনে করো এই রুমে তুমি কোনো জানলা দরজা কিছুই খোলোনি, তাহলে কি হবে? ভেতরে টেম্পারেচারটা ইনক্রিজ করতে শুরু করবে। কারণ দেখো ভেতরে টেম্পারেচার যেটা ট্র্যাপড হয়ে পড়ছে গ্রিন হাউসের মতো, সেটা তো বাইরে যেতে পারছে না। তাহলে ভেতরে টেম্পারেচারটা ক্রমশ বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তে থাকবে। কিন্তু যখনই আমি এই ঘরের মধ্যে একটা এসি ফিট করলাম, যখন এই ঘরে আমরা এসি লাগালাম, ও টেম্পারেচারকে কি করে দিল? 24 ডিগ্রিতে সেট করে দিল। তাহলে তো প্রশ্ন হতে পারে যে স্যার বাইরে থেকে তো হিট ক্রমাগত আসছে আসছে, ওই ভেতরে টেম্পারেচার তো ইনক্রিজ করে যাওয়ার কথা, তাহলে এসিটা এমন কি কাজ করছে যে ও 24-এ ফিক্স রেখে দিয়েছে? তার মানে হচ্ছে এটাই, এসিটা কি করছে, ও কিন্তু এখান দিয়ে ঠান্ডা হাওয়া ছাড়ছে। অর্থাৎ এসিটার কাজ হচ্ছে ওর ভেন্ট থেকে, সরি, এসির কাজ হচ্ছে ওর যে ভেন্ট আছে সেই ভেন্ট থেকে এদিকে তোমার ঠান্ডা হাওয়া, এখানে ঠান্ডা হাওয়া বার করা। যদি বলো যে স্যার ঠান্ডা হাওয়া এখান থেকে কত কত টেম্পারেচার ঠান্ডা হাওয়া বার করছে, 24 কি? একদমই নয়। এ যে ঠান্ডা হাওয়াটা বার করছে, একদম এসির সামনে গিয়ে দাঁড়াবে, শীত ধরে যাবে তোমার, বা হাতটা রাখবে, হাতটা পুরো জমে যাবে। একদম এসির ভেন্টের কাছে যে হাত রাখো, যখন এসিটা অপারেট করছে, টেম্পারেচার মে বি অ্যারাউন্ড 3 ডিগ্রি to 5 ডিগ্রি সেন্টিগ্রেড, ও যে ঠান্ডা হাওয়াটা বার করছে। তার মানে কি, এই রুমের ভেতরে বাইরে থেকে একটা হিট এনার্জি দিচ্ছে, যার টেম্পারেচারের টেন্ডেন্সি হচ্ছে 45 ডিগ্রি বা তার উপরে তুলে দেওয়ার টেন্ডেন্সি। এসি একটা টেম্পারেচার থ্রো করছে, হাওয়া, ঠান্ডা হাওয়া, যার টেম্পারেচার ধরো 3 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার দুইয়ের মিক্সচার খেয়ে ওটা আলটিমেটলি 24 দাঁড়ালো। কিন্তু যদি প্রশ্ন করি যে কে গ্যারান্টি দেবে যে 24ই দাঁড়াবে? কারণ ধরো এখন এসি টেম্পারেচার 24 রেখেছে, আমি দেখলাম হ্যাঁ সত্যিও 24 রাখতে পেরেছে, আচমকা বাইরে থেকে ধরো আরো বেশি তুমি হিট প্রোভাইড করতে থাকলে, হুম, তো মনে করো বাইরে থেকে ক্রমাগত তুমি আরো বেশি বেশি হিট প্রোভাইড করছো, টেম্পারেচার দেখবে তাও কিন্তু 24ই রয়েছে। তুমি একটু অবাক হয়ে গেলে যে কি ব্যাপার, 24 এখন 24 রয়েছে, আমি তো বাইরের হিটটা বাড়িয়ে দিলাম। তখন তুমি একটা থার্মোমিটার নিয়ে এই এসির কাছে যাও, দেখবে ও তখন আর 3 ডিগ্রি বার করছে না, ও হয়তো
1 ডিগ্রি টেম্পারেচারের ঠান্ডা হাওয়া বার করছে। জাস্ট এক্সাম্পল, 1 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচার হাওয়াও বার করছে। এসি যদি খারাপ হয়ে যায় না, এসির ভেতর থেকে বরফ ছিটকে বেরোতে থাকে। তোমরা কেউ দেখেছো নাকি জানি না, আমি নিজে চোখের সামনে দেখেছি। এসির ভেতর থেকে বরফ ছিটকাচ্ছে, পুরো বেরোচ্ছে। তো এই মানে যেটা বললাম যে যখনই তুমি বাইরের টেম্পারেচার বাড়িয়ে দিলে, বাইরে থেকে আরো বেশি হিট তুমি প্রোভাইড করতে শুরু করলে, এসিও কি করলো, ও যে টেম্পারেচারে ঠান্ডা হওয়া বার করছিল, ও আরো ঠান্ডা হওয়া বার করতে শুরু করলো। মানে 3 ডিগ্রি থেকে নেমে গিয়ে 1 ডিগ্রি ঠান্ডা হওয়া বার করতে শুরু করলো। আমার প্রশ্ন হলো, তাহলে এসির মতো এমন কি আছে যে ওটা ও দেখতে পাচ্ছে, এবং আমি যে বাইরে থেকে চেঞ্জ করে দিচ্ছি এনভায়রনমেন্টটা, ও সেটা বুঝতে পারছে? এমন কি আছে? এইখানেই ব্যাপারটা উঠে আসে যে এর মধ্যে একটা কন্ট্রোল সিস্টেম আছে। তো তো চলো সে দেখে নিই কন্ট্রোল সিস্টেমের জিনিসগুলো কি কি। নাম্বার ওয়ান যেটা ওর লাগবে, সেটা হচ্ছে ওর লাগবে সেন্সর, মানে টেম্পারেচার সেন্সর। যে এই মুহূর্তে রুমের টেম্পারেচার কত, এইটা ওর প্রথম একটা জিনিস ওর কিন্তু লাগবেই। দ্বিতীয় যেটা ওর লাগবে, সেটা হচ্ছে ফিডব্যাক সিস্টেম। এরপর যেটা লাগবে, অ্যাকচুয়েটিং সিস্টেম। এছাড়াও যেটা প্রয়োজন, সেটা হচ্ছে রেফারেন্স টেম্পারেচার। সরি, এই চারটে জিনিস নিয়ে ও কিন্তু কাজ করবে। অর্থাৎ ওকে আমি একটা রেফারেন্স টেম্পারেচার বলে দিয়েছি, কত না 24 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে ধরো বলে দিয়েছি আমি যে রেফারেন্স টেম্পারেচার 24 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? এইটা আমি অলরেডি ওকে বলে দিয়েছি। ও কি করছে, ওর যে অ্যাকচুয়েটিং সিস্টেম আছে, আচ্ছা ওর মেন ইয়েটা বলিনি, ইঞ্জিনটা বলিনি। ধরো ভেতরে আছে কম্প্রেসার, ঠিক আছে? এসি ভেতরে কম্প্রেসারটাই মেন, বা কুলিং ইউনিট ছেড়ে দাও, আমি লিখে দিচ্ছি কুলিং ইউনিট। কম্প্রেসার লিখলে আবার ওর সঙ্গে আরো সব সাকশন পায়খানা টানা কিছু লিখতে হবে। তো ধরো আমি এটা লিখেছিলাম যে কুলিং ইউনিট। কুলিং ইউনিটের কাজ হচ্ছে ঠান্ডা করা। সেই কুলিং ইউনিটকে বলে দেওয়া হয়েছে যে ভাই, তোমাকে একটা বলছি, তুমি দয়া করে, বেশি সরলাম এটাকে, এই কুলিং ইউনিটটাকে বলে দিচ্ছে যে তুমি একটা কাজ করো, যা রেফারেন্স টেম্পারেচার দেওয়া হচ্ছে সেই অনুযায়ী ঠান্ডা করতে থাকো। ও ঠান্ডা করছে কাকে? অ্যাকচুয়েটিং সিস্টেম হচ্ছে রুম। অর্থাৎ রুমটাকেও ঠান্ডা করার চেষ্টা করছে, ওকে যে টেম্পারেচার বলি সেই টেম্পারেচারে। শুধু তাই নয়, এসির সাথে আর কি আছে, একটা টেম্পারেচার সেন্সার আছে। টেম্পারেচার সেন্সার আবার যেটা করছে, ওর থেকে সবসময় ফিডব্যাক নিচ্ছে, এই মানে ইয়েটা নিচ্ছে, টেম্পারেচার মাপছে। যে ওকে যে 24 ডিগ্রি করতে বলা হয়েছে, আলটিমেটলি ও কত করতে পেরেছে, এই মুহূর্তে টেম্পারেচার কত, রুম টেম্পারেচার কত। আমি এটাকে বরঞ্চ অ্যাকচুয়েটিং সিস্টেম না বলে, এটাকে আমি ধরো লিখছি রুম। ধরো রুমের টেম্পারেচার, এটা তো কন্ট্রোল করবে ও, তাহলে এটা রুম টেম্পারেচার। তো রুম টেম্পারেচারটা ওকে 24 করতে বলা হয়েছে, ও কি করলো, টেম্পারেচার সেন্স করবে, কারণ ও নিজেকেও মাপতে হবে যে আমি আলটিমেটলি কত করতে পারলাম। ধরো এই মুহূর্তে রুমের টেম্পারেচার, ধরে নিচ্ছি এই মুহূর্তে ধর রুমের টেম্পারেচার 35 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আমি ওকে সেট করতে বলেছি 24 ডিগ্রি সেন্টিগ্রেড। তার মানে কি এসি কে সবসময় টেম্পারেচার মাপতে হবে যে আমি এখন এই মুহূর্তে টেম্পারেচার কত। ও মাপলো, দেখলো আচ্ছা 35 ডিগ্রি সেন্টিগ্রেড, করতে বলা আছে 24। তার মানে কতটা ডিফারেন্স আছে, 11 ডিগ্রি ডিফারেন্স আছে। একটা ফিডব্যাক সিস্টেম সেই জন্যই রয়েছে। ফিডব্যাক সিস্টেমটা কি করবে, ও এই টেম্পারেচার সেন্সর থেকে ফিডব্যাকটা নেবে, নিয়ে এইখানে একটা সামিং ইউনিট লাগে। সামিং ইউনিটটা কি জিনিস, পুরো জিনিসটা লেখার পর বুঝতে পারবে। একটা সামেশন ইউনিট এই জায়গাটা লাগবে, ঠিক আছে?
কেন এই সামেশন ইউনিটটা লাগবে? সামেশন ইউনিটটা লাগার কারণটা হচ্ছে এটাই, কুলিং ইউনিটের কাজ হচ্ছে, কুলিং ইউনিট দেখো কয়টা জিনিস মাথায় ঢুকি নাও। কুলিং ইউনিট কি করবে? কুলিং ইউনিটের কাজ হচ্ছে ও যতক্ষণ চলবে না ঠান্ডা হতেই থাকবে হতেই থাকবে হতেই থাকবে। কুলিং ইউনিট যদি চলতেই থাকে ঠান্ডা হতেই থাকবে। তো আদৌ কুলিং ইউনিট চলবে কি না চলবে সেটা সামেশনটা ডিসাইড করে দেবে। মানে আমি টেম্পারেচার সেট করতে বলেছি 24°C, সিস্টেম ফিডব্যাক থেকে দেখলো যে টেম্পারেচার আসছে, ধর এখান থেকে আমি বলেছি 24 যেতে, ঠিক আছে 24 করতে বলেছি, এইখান থেকে উঠে আসছে ফিডব্যাক টেম্পারেচার 35। তার মানে দেয়ার ইজ আ ডিফারেন্স। এই সামেশন ইউনিটটার কাজ হচ্ছে এই ফিডব্যাকটা আর এইটার মধ্যে ডিফারেন্স বার করে, 24 মাইনাস 35 বা 35 মাইনাস 24 যাই হোক সেটা করে। তো বিয়োগ করলো, বিয়োগ করে দেখলো যে 11, যেই দেখলো বিয়োগ করে 11 আছে, তার মানে কুলিং ইউনিট বললো ভাই তুমি এখনো চালিয়ে যাও, এখনো চালিয়ে যাও। কুলিং ইউনিট চলছে, ঠান্ডা হচ্ছে, ঠান্ডা হয়ে ধরো টেম্পারেচার নামলো 34, যে এখানে 34 নামলো, ডিফারেন্স কত হয়ে গেল? 10। বলে 10 এখনো তুমি চালিয়ে যাও, তুমি এখন দেখো তুমি এখন চালিয়ে যাও। 34, 33, 32 করতে 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 ধরো এক সময় টেম্পারেচার নামলো 25। আর কুলিং ইউনিট সবসময় চলছে, টেম্পারেচার ধরো 25 ইউনিট নেমে গেছে, 25, তখন ডিফারেন্স কত হয়ে গেছে? মাত্র 1°। এই যে 1° ডিফারেন্স হয়ে গেছে, কুলিং ইউনিট তখনও, এই সামেশন ইউনিটটা কুলিং ইউনিটকে তখনও বলবে যে তুমি এখনো চালাও, যতক্ষণ না 24 হচ্ছে তার আগে তুমি থেমো না। যেই ধরো টেম্পারেচার কমতে কমতে এখানে টেম্পারেচার হয়ে গেল 24, 24, তখন এদের মধ্যে ডিফারেন্স কত? 0। অর্থাৎ এই সামিং ইউনিটের রেজাল্ট যতক্ষণ না 0 হচ্ছে, এই সামিং ইউনিটের কাজ হচ্ছে এরর। এরর মানে কি? একটা এরর বার করছে যে আমি রেফারেন্স কত সেট করতে বলেছি আর ওইদিকে অ্যাকচুয়াল টেম্পারেচার কত। তার মানে আমি বলতে পারি যে মাই রেফারেন্স, স্টিকি নোটে লিখি, যে রেফারেন্স, সরি এরর, এরর ইকুয়াল টু বলতে পারি যে রেফারেন্স টেম্পারেচার মাইনাস আউটপুট টেম্পারেচার, রেফারেন্স মাইনাস আউটপুট। এইটাকে আমি বলছি তোমার, এইদিকে এদিক করা যাবে না, যাই হোক এইটা হচ্ছে মোদ্দা কথা, এরর ইকুয়াল টু রেফারেন্স মাইনাস আউটপুট। তো আমার রেফারেন্স 24, আউটপুট ছিল আমার, আউটপুটের এই দুটো ডিফারেন্স থাকো যতক্ষণ না 0 হলো ততক্ষণ কুলিং ইউনিট চলছিল। যেই দেখলো টেম্পারেচার 24 হয়ে গেছে, অর্থাৎ এই এররটা যেই এররের ভ্যালুটা 0 হয়ে যাবে তখনই কুলিং ইউনিট বন্ধ, ব্যাস। এই কুলিং ইউনিটকে সঙ্গে সঙ্গে সামিং ইউনিট কুলিং ইউনিটকে বন্ধ করে দেবে, তুমিও থেমে যাও। 24 রইলো। এবার কি বাইরে থেকে ক্রমাগত হিট আসছে, ওই রুমের দেখো বাইরেটায় ক্রমাগত বাইরে থেকে হিট তো আসতেই থাকছে বাইরে থেকে এই দিয়ে, তাহলে কি টেম্পারেচারটা আবার বাড়বে, 25 হবে। এই টেম্পারেচার বেড়ে ধর আবার 25 হয়ে গেল। যেই 24 থেকে 25 দুম করে উঠবে না, টেম্পারেচার সেন্সর সবসময় সেন্স করছে টেম্পারেচারটা, যেই দেখো হয়ে গেছে আবার এখন এররটা 0 নেই, এখন এররটা কত? এররটা এখন 1। যেই এররটা 1, সঙ্গে সঙ্গে কুলিং ইউনিট আবার চালু হবে যাতে করে ওটা 24 নামে। তার মানে কি ও 24 থেকে 25-এ যেই উঠছে ওকে আবার 24 করে দিচ্ছে, কুলিং ইউনিটটা নিজেই অন বা অফ হয়ে, অন বা অফ হয়ে। এই মেথডটাই হচ্ছে অ্যাকচুয়ালি, এইভাবেই অ্যাকচুয়ালি যে কোনো কন্ট্রোল সিস্টেম এভাবেই কাজ করে। অর্থাৎ আমার যদি সিস্টেমটা কন্ট্রোল সিস্টেম হতে হয় তার মেন স্ট্রাকচারটা হচ্ছে এরকম একটা থাকবে। সেই স্ট্রাকচারে কি কি থাকবে এবার দেখাই। আচ্ছা, এখানে বডি টেম্পারেচারের কনসেপ্ট এসেছে, তোমরা আগে এইটুকু জাস্ট বললাম, যেটা বললাম এটা মাথায় রাখলে যে আমাকে একটা রেফারেন্স দেওয়া থাকে, দেন আমাকে একটা যে অ্যাকচুয়েটিং ইউনিট, যেটা কুলিং ইউনিট, যেটা মানে যেটা আমার কুলিং ব্যাপারটা কাজ করছে, সে একটা আউটপুট এখানে দিচ্ছে, মানে ওকে আমি এখানে রেফারেন্স থেকে ইনপুট দিচ্ছি, এইটা হচ্ছে তার একটা আউটপুট। সেই যে আউটপুটটা হলো সে নিজেই আবার সেটা মনিটর করছে, মনিটরটা করতেও পারে নাও পারে, অ্যাকর্ডিংলি আমরা দুরকম ক্লাসিফিকেশন করবো সেটা পরে বলছি। মোট কথা ও যদি দেখে নিচ্ছে একটা ফিডব্যাক পাচ্ছে, ও একটা মনিটর করছে, মনিটর করে যে আমার রেফারেন্সের সঙ্গে আউটপুটের কতটা ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা বেসিক্যালি ও মাপছে। এই অ্যাকর্ডিংলি ডিফারেন্স অনুযায়ী আমার এই ইউনিটটা চলবে কি না চলবে সেটা ডিসাইড হচ্ছে। এইটুকু ব্যাপার মাথায় রেখে দাও, এরপর আমরা খুব একটা লো জায়গায় ঢুকে যাব।
মানে খুব লোয়ার একটা কনসেপ্টে ঢুকে যাবো, যেটা প্রথমেই দেখো তোমাদের বলা হয়েছে এখানে, স্যার এখানে প্রথমে লিখেছেন এই ব্যাপারটা, সেটা হচ্ছে হিউম্যান বডি টেম্পারেচার কন্ট্রোল। হিউম্যান বডি টেম্পারেচার কন্ট্রোলটা তোমরা সবাই জানো, গরমকালে আমাদের ঘাম হয়, কেন ঘাম হয়? কারণ ওটা একটা কন্ট্রোল সিস্টেম। আমার বডির ভেতরে ওই যে লোমকূপ গুলো আছে ওখানের মধ্যে মানে টেম্পারেচার অনুযায়ী তার মানে মানে এটা তো আমাদের বডির ব্যাপার। তো আর মানুষের তৈরি করা টেম্পারেচার সেন্সর লাগানো নেই, প্রকৃতি নিজে যেটা মানুষের বডিতে আছে সেটাই রয়েছে। যখনই তোমার একটা সার্টেন অ্যামাউন্টের ঘাম হয়, মানে গরম করতে থাকে, তোমার বডি বাইরে থেকে হিট হয়ে যাচ্ছে, তখনই কি হয়, কুল ডাউন করার জন্য কি হয়, এই বডি টেম্পারেচার বাইরে থেকে সেন্স করে যা দরকার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে ঘাম দেয়। ঘাম দেওয়ার কাজ তো বুঝতেই পারছো, ঘাম দিলে কি হবে, সেটা জলীয় বাষ্প হয়ে উবে যাবে, তার প্রয়োজনীয় যে লিন তাপ মানে ল্যান্টেড হিটটা আমার বডিকে ঠান্ডা করে ফেলবে। আমাদের ঘামটা কেন দেয়? ঘামটা দেয় শরীরটাকে ঠান্ডা করার জন্য। তাহলে ওটা একটা কন্ট্রোল সিস্টেম। কারণ দেখো শীতকালে তো ঘাম হয় না, শীতকালে আমার বডি টেম্পারেচার ইনক্রিজ করতে পারছে না, সেই জন্য ঘাম হতে পারছে না। যখনই আমার গরমকাল আসলো, আর গরমকালে সবসময় ঘাম হয় না, গরমকালে কি ভোরবেলা উঠেই ঘাম হয় না। যখন তুমি প্রচুর কাজ করছো, মানে তোমার বডি টেম্পারেচার ইনক্রিজ করছে, টু মেনটেন ইউর বডি টেম্পারেচার এট এ ফিক্সড পজিশন, তোমার যে লোমকূপ গুলো সেন্সর গুলো আছে অটোমেটিক্যালি এই ঘাম ব্যাপারটাকে শরীরের বাইরে বার করে দেয়। জলটাকে শরীরের বাইরে বাষ্পমোচন আকারে বার করতে থাকে, যাতে শরীরটা ঠান্ডা হয়। তো দেখো এটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। যেখানেই কন্ট্রোল সিস্টেম পাবে সেখানেই একটা ফিডব্যাক সিস্টেম পাবে। যদি তোমার একটা ঘাম হতে শুরু করে, ঘামটা কি হতেই থাকে। তুমি যদি বা পাখার নিচে বসে যাও বা তুমি একটা এসি ঘরে ঢুকে যাও, আর ঘাম হয় কি? না। শরীর থেকে একবার হ্যাঁ ঘাম বের করতে শুরু করলো, আর তো ঘাম, কারণ ওটা কি একটা কন্ট্রোল সিস্টেম, শরীরের ওখানে ও সেন্স করছে যে আর কি টেম্পারেচার কমেছে বাইরে, যদি কমে গিয়ে থাকে তাহলে আর ঘাম বার করার দরকার নেই। দেখো ওটা একটা ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। বোঝা গেছে ব্যাপারটা সবার কাছে, আশা করি। তো এইটাই হচ্ছে এক্সাম্পল অফ ফিডব্যাক কন্ট্রোল, যে কথাগুলো মুখে বলছি দেখবে এখানে সুন্দর করে লেখা আছে, ঠিক আছে? এবং তো রুম টেম্পারেচার কন্ট্রোলের ক্ষেত্রে হচ্ছে একই সিস্টেম, যা ফার্নেসের ব্যাপারটা কি, ধরো আমরা রান্না করছি, ফার্নেস ভুলে ধরো রান্না করছি, যা বলছি গল্পের মতো শোনো। ধরো আমি রান্না করছি, রান্না করার সময় কি মনে হয়, দেখি যে ধরো প্রচন্ড ফুটছে, হুসুস করে ফুটছে, আমরা কি করি, মানে ওভেনটা একটু কমিয়ে দিই। তা তুমি তুমি এখানে তুমি হচ্ছে কন্ট্রোলার, তুমি হচ্ছে ওই যে তুমি রান্না করছো, রান্নাটা তুমি কন্ট্রোলার। তোমার ফিডব্যাক পাস কি? তোমার চোখ। তোমার চোখ হচ্ছে একটা সেন্সার, যে সেন্সারটা রান্নাটা কতটা ফুটছে বা তার ইয়েটা ভিজুয়ালি তুমি সেন্স করছো করে, তোমার নিজের যে বোধ বুদ্ধি ইন্টারনাল সিস্টেম, সে তোমাকে ফিডব্যাক পাশে বলে দিচ্ছে যে ভাই এবার নবটা কমাতে হবে। এখানে তোমার কন্ট্রোল সিস্টেম তোমার নিজের ব্রেন। দেখো প্রত্যেকটা জিনিস যেখানেই কন্ট্রোল ব্যাপারটা পাবে সেখানে তোমার ব্রেন পাবে। আমরা যখন গাড়ি চালাই, ফাঁকা রাস্তা, ভিজুয়ালি দেখছি যে হ্যাঁ রাস্তা ফাঁকা আছে, আমি সাইকেলটাকে জোরে চালাবো। আবার যদি জায়গায় প্রচন্ড যানজট, তাহলে কি আমি সাইকেলের স্পিড কমিয়ে দিচ্ছি, তার মানে কি এটা আমার কন্ট্রোল সিস্টেম। যেখানে একটা সাইকেল যদি তুমি চালাও, যেখানে অ্যাকচুয়েটার হচ্ছে তোমার পা, প্যাডেল, তুমি কত জোরে প্যাডেল করছো, যেখানে তোমার রেফারেন্স হচ্ছে যে আমি, রেফারেন্সটা কি না, আমি এই স্পিডে সাইকেল চালাতে পারি বা আমি এই স্পিডে সাইকেল চালিয়ে নিয়ে যাবো, বা আমি সাইকেলটাকে কন্ট্রোল করবো, সাইকেলটাতে পড়ে না যায় বা ধাক্কা না খায়, সেটাই আমার রেফারেন্স পয়েন্ট। আমি সেই রেফারেন্সটা দেখছি এবং আমি দেখছি রাস্তা ফাঁকা আছে নাকি যানজটে ভর্তি। তাহলে অ্যাকর্ডিংলি আমি আমার কন্ট্রোল সিস্টেম ভেতর দিয়ে চোখ দিয়ে ফিডব্যাকটা নিয়ে আমি পাকে কন্ট্রোল করছি, সেটা আমার নিজের ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম। তো প্রত্যেকটাই জায়গায় দেখো যেখানে তুমি কন্ট্রোল সিস্টেম পাবে সেখানে একটা এরকম ফিডব্যাক ব্যাপারটা পাবে। এখানে একটা ফার্নেস এর কনসেপ্ট দেখানো হয়েছে, যে ফার্নেসটা কি হচ্ছে রুম টেম্পারেচারে আমি রাখতে চাইছি যত টেম্পারেচার দরকার। মানে এখানে শীতের দেশের কনসেপ্টটা বলা হয়েছে, এসি যেরকম বললাম ঠান্ডা করছে, সেরকম রুম হিটার যদি হয়, তো রুম হিটারে ধরো তুমি টেম্পারেচার সেট করেছো, বাইরে ধরো শীতের দেশ, বাইরে টেম্পারেচার 10 ডিগ্রি সেন্টিগ্রেড, কি ধরো 2 ডিগ্রি, বাইরে বরফ পড়ছে, জিরো টেম্পারেচার নেমে গেছে বাইরে মাইনাসে, তুমি শীতের দেশে ঘরে বসে আছো, তোমার রুমের টেম্পারেচার 25 ডিগ্রি, তার মানে কি হিটার চলছে। এখানে হচ্ছে উল্টো কনসেপ্ট, এখানে যতক্ষণ হিটার চলবে ততক্ষণ টেম্পারেচার থাকবে, যেই হিটার বন্ধ করে দিলে টেম্পারেচার নামতে থাকবে 24, যেই নামলে তুমি আবার চালু করে দিলে, যে আবার তুমি দেখবে না টেম্পারেচার কমে গেছে, আবার তুমি হিটারটা চালু করে দিলে। এখানে সেটাই বলা হয়েছে, দেখো রিকোয়ার্ড টেম্পারেচার, এখানে ছবিটা দেখো, রিকোয়ার্ড টেম্পারেচার
ফার্নেস অ্যান্ড কন্ট্রোল সিস্টেম রুম টেম্পারেচার, যে তার থেকে ফিডব্যাকটা তুমি নিচ্ছ, ব্যাস এই কনসেপ্ট, আর কিছু না। তো এইটা হচ্ছে কন্ট্রোল সিস্টেমের মেন কনসেপ্ট। এবং তোমাকে যেই এবার হচ্ছে সিস্টেম দু রকম হয়, একটা ওপেন লুপ, একটা ক্লোজ লুপ, ঠিক আছে? ধরো তোমাকে একটা জিনিস বলি, অলরেডি এতক্ষণ ধরে যাবতীয় যা কিছু বক বক করলাম প্রত্যেকটা হচ্ছে ক্লোজ লুপ সিস্টেম। কেন ক্লোজ লুপ বলা হচ্ছে জানো? তার কারণ হচ্ছে স্ট্রাকচারটা এইরকম গোছের একটা দেখতে, এই এরকম একটা গেল, এইটা একটা সামিং ইউনিট যেখানে ডিফারেন্সটা মাপছে, সেখান থেকে তোমার যেটা কন্ট্রোলিং, মানে যেটা তোমার কন্ট্রোলিং ইউনিট, সেটা সেখান থেকে ফাইনালি তুমি পাচ্ছ আউটপুট। কি আউটপুট পাচ্ছ সেটা তুমি একটা ফিডব্যাক পাথে আবার এখানে দেখছো, এই তো কনসেপ্ট। এটা একটা ফিডব্যাক দেখছো তুমি। তো ফিডব্যাক পাথে তুমি যেটা দেখছো এইটা হচ্ছে কন্ট্রোল সিস্টেম। দেখে কি মনে হচ্ছে এই রাস্তাটা বন্ধ? তো এই যে এখানে একটা লুপ আছে, তো এখানে একটা, এই লুপটা কি মনে হচ্ছে, ওপেন লুপ না ক্লোজ লুপ? ছবি থেকে বুঝতে ক্লোজ। পারছো লুপটা ক্লোজ লুপ। তো এতক্ষণ যে বকবকটা করলাম আমি, সেটা হচ্ছে ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। এবার কিছু আছে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমও হয়, যেখানে ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম থাকা মানেই এই ফিডব্যাক ব্যাপারটি আর থাকবে না, কোন রকমের ফিডব্যাকের বিয়েটাই থাকবে না, সেরকমও সিস্টেম হয়। এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে, মানে এখানে আমি সিস্টেমের কথা বলছি, নট অ্যাবাউট কন্ট্রোল সিস্টেম, আমি সিস্টেমের কথা বলছি। সিস্টেম মে বি অফ টু টাইপস। ওয়ান ইজ ইউর ক্লোজ লুপ সিস্টেম, যেটা হচ্ছে এটা এসি বলো, যে কোনো রুম ইয়ে বলো, ইলেকট্রিক আয়রন থেকে আরম্ভ করে সবকিছুই, যেখানে একটা টেম্পারেচার সেন্স করে অটোমেটিক অন অফ করে, যেগুলোই অটোমেটিক কাজ হয়, এগুলো প্রত্যেকটাই হচ্ছে তোমার ক্লোজ লুপ কন্ট্রোল সিস্টেম। কিন্তু তোমাকে যদি বলি একটা মোটর চালাতে, একটা মোটর চালিয়েছো, ধরো তোমার এটা হচ্ছে মোটর, আমি বললাম মোটরটাকে তুমি, আচ্ছা মোটরটাকে চালাও, আমি বলে কিছু বলে দিই, মোটরটাকে তুমি চালাও। তো তুমি এখানে একটা ইনপুট দেবে, কি ইনপুট দেবে? ইলেকট্রিক্যাল ইনপুট, একটা ইলেকট্রিক্যাল কানেকশন দেবে। একটা ইলেকট্রিক্যাল ইনপুট তুমি দিলে, তুমি দেখলে যে আউটপুটে কি হচ্ছে, একটা শ্যাফট রোটেট করছে, মানে এর আউটপুটটা হচ্ছে একটা মেকানিক্যাল রোটেশন। তো মেকানিক্যাল রোটেশন হচ্ছে ব্যাস, এই ভোল্টেজ দিচ্ছ ওইদিকে ঘুরছে, এইটা হচ্ছে ওপেন লুপ সিস্টেম। কত স্পিড করতে হবে, কতটা ভোল্টেজ দিতে হবে, কমাও কি বাড়াও, তোমাকে এসব কিছু বলিনি, তোমাকে বলেছি মোটরটা চালাতে। তুমি একটা ইলেকট্রিক্যাল ইনপুট দিয়ে ছেড়ে দিয়েছো, মোটরটা নিজের মতো চলছে, দ্যাট ইজ আ কমপ্লিট ওপেন লুপ সিস্টেম। দেখো ব্যাপারটা ক্লিয়ার হলো কিনা? আমি তোমাকে একবার বলছি না মোটরটাকে ওর স্পিডটা কমাও বা ফাইন অ্যাডজাস্ট করে কমাও বা বাড়াও, যখনই তুমি ওইটা করতে যাবে তখনই তুমি তো ফিডব্যাক নিচ্ছ। আমি তোমাকে যদি বলে দিই যে মোটরটা এত আরপিএম সেট করো, তখন তুমি ধরো এখানে ইলেকট্রিক্যাল কানেকশনের যেখানে তোমার একটা রোটারি একটা কন্ট্রোলার রয়েছে, এখানে একটা কন্ট্রোলার রয়েছে যেটা দিয়ে স্পিড সেট করা যায়, নবটা, সেই নবটাকে তুমি ঘুরিয়ে বাড়িয়ে বা কমিয়ে তুমি ধরো যদি সেট করতে বলি, তো তখন তুমি ফিডব্যাক নিচ্ছ, এখানে একটা ট্যাকোমিটার লাগিয়েছো, ট্যাকোমিটার দিয়ে স্পিড মেজার করছো, করে তোমার হিউম্যান, এটা হিউম্যান কন্ট্রোল সিস্টেম, তুমি নিজে ফিডব্যাকটা, এটা হিউম্যান পুরো, তুমি নিজে ফিডব্যাক সিস্টেমটা নিয়ে যতটা দরকার ততটা সেট করছো যাতে করে মোটরটা সেই আরপিএম ফিক্স হয়, তখনই হয়ে গেল ওটা ক্লোজ লুপ সিস্টেম। তার আগে অবধি মানে মোটরটা সিম্পল চালাতে বলি, দ্যাট ইজ ওপেন লুপ সিস্টেম। ব্যাপারটা ক্লিয়ার হলো সবার কাছে? স্যার, বলো। স্যার বলছি তাহলে মোটরটা তো মানে একটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরবে? একটা ফিক্স যা ভোল্টেজ দেবে কারেসপন্ডিং আর ওটা কনস্ট্যান্ট স্পিডে ঘুরবে, কনস্ট্যান্ট স্পিডে ঘুরবে। মোটরের স্পিড ক্রমাগত বাড়তে থাকে, ওরকম তো হয় না, বাড়তে বাড়তে একটা জায়গায় গিয়ে ফিক্স হয়ে যায়। রেফ্রিজারেটরকে ওপেন লুপ বলা যেতে পারে? না, রেফ্রিজারেটরের ভেতরে থার্মাল ডিভাইস থাকে, তোমার যে ওই দ্বিধাতব পাত পড়েছো, রিওস্ট্যাট, দ্বিধাতব পাত থাকে, ওইটা রেফ্রিজারেটরে কম্প্রেসার দেখো তো, একবার চলে একবার বন্ধ হয়, একবার চলে একবার বন্ধ হয়, হয়তো। আর দেখবে রেফ্রিজারেটরের ভেতরে নব থাকে, তোমার
কুলিং কতটা করবেন, লো কুলিং করবেন নাকি হাই কুলিং করবেন, ওটা একটা নব থাকে। তুমি নব করে একটা জায়গায় পজিশন সেট, একটা জায়গায় সেট করে দাও, ফ্রিজের টেম্পারেচার যখনই একটা পার্টিকুলার টেম্পারেচারের নিচে আরো চলে যাবে, অটোমেটিক ফ্রিজের কম্প্রেসার বন্ধ হয়ে যাবে। আবার দেখবে কিছুক্ষণ বাদ কম্প্রেসার চালু হবে, আবার কিছুক্ষণ বাদ কম্প্রেসার অফ হবে। ওটা ওই কন্ট্রোলটা অটোমেটিক, ওটা একদম ক্লোজ লুপ সিস্টেম। যেখানেই তুমি টেম্পারেচার কন্ট্রোল পাবে, সে ফ্রিজ হোক, এসি হোক, তোমার রুম হিটার হোক, বা যেখানেই পাবে আয়রন, সব জায়গাতেই কিন্তু তোমার সিস্টেম কিন্তু ক্লোজ লুপ, যেখানেই অটোমেটিক কন্ট্রোল সিস্টেম পাবে। ওপেন লুপ সিস্টেম গুলো কিন্তু মোস্ট অফ দ্য কেসেস ওপেন লুপ সিস্টেম গুলো কন্ট্রোল সিস্টেম হয় না। কন্ট্রোল, অটোমেটিক কন্ট্রোল হতে হলে তাকে ওই ফিডব্যাক নিতেই হবে, মানে সেটা ক্লোজ লুপ হতেই হবে। যেমন আচ্ছা দেখো আচ্ছা। এখানে, হ্যাঁ, এখানে এই যে ছবিটা দেখানো হয়েছে, দেখো ওপেন লুপ আর ক্লোজ লুপের কনসেপ্ট দেখানো হয়েছে। যেমন হচ্ছে উপরের ছবিটা দেখো, এটা হচ্ছে একটা সুইচ আছে এবং একটা ইলেকট্রিক মানে সুইচ দিয়ে, এটা ফার্নেস। তো আমরা কি করছি, সুইচটা যেই অন করলাম, ইনপুটটা হচ্ছে কি ডিসিশন, যে আমি সুইচটা অন করবো নাকি অফ করবো, দ্যাট ইজ মাই ডিসিশন, অ্যান্ড কনসিডার দ্যাট অ্যাজ ইয়োর ইনপুট। নাও ইউ হ্যাভ টু কনসিডার দ্যাট আই হ্যাভ টু সুইচ অন দ্য ডিভাইস। তুমি করলে সুইচটাকে অন করে দিলে, যে অন করলে ইলেকট্রিক পাওয়ার চলে গেল ফার্নেসে, দিয়ে তোমার আউটপুটে দেখলে যে হ্যাঁ ওভেনটা গরম হচ্ছে। তো দ্যাট ইজ ওপেন লুপ সিস্টেম। তোমাকে এখানে তুমি গরম হচ্ছে ব্যাস ওইটুকু দেখেই তুমি ক্ষান্ত থাকো, তোমাকে অন বা অফ করতে কিছু করতে বলেনি। আমি অন করবো নাকি অফ করবো, ব্যাস অন করলে এই হবে, অফ করলে এই হবে, টোটালি ওপেন লুপ সিস্টেম। কিন্তু যদি তোমাকে বলে নিচের সিস্টেমটা দেখো, যে যে না অন করলেই হবে না, অন করে তোমাকে টেম্পারেচারটা এই জায়গায় ফিক্স করতে হবে। তো তার মানে কি, আমি যখন এই ডিভাইসটা অন করলাম, গরম হিট ধরো বেড়েই চলেছে, ইলেকট্রিক ফায়ার হয়ে চলেছে, টেম্পারেচার বেড়েই চলেছে। যদি ওটা অটোমেটিক কন্ট্রোল সিস্টেম হতে হয়, ইউ মাস্ট হ্যাভ টু বি আ মেজারিং ডিভাইস, মানে টেম্পারেচার সেন্সার। সেইটাই কি করবে, ফিডব্যাক নিয়ে এই কম্প্যারিজন এলিমেন্টটাই দেবে, যে তুমি কতটা ইনপুট টেম্পারেচার চেয়েছো আর অ্যাকচুয়াল কতটা, দুটোর মধ্যে কতটা ডেভিয়েশন আছে, মানে ডিফারেন্স আছে, সেইটাকে অনুযায়ী সুইচটাকে অন বা অফ করে করে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখবে। একবার বার্নেসটাকে ওপেন করবে, একবার চালু করবে, একবার বন্ধ করবে, একবার চালু করবে, বন্ধ করবে। যেরকম এসি বা ফ্রিজের ক্ষেত্রে বললাম, সেম কনসেপ্ট। দ্যাট ইজ আ কমপ্লিট ওপেন লুপ, ক্লোজ লুপ সিস্টেম। বড় কার কি বলার আছে বলো। তো এইটা হচ্ছে, যে কোনো সিস্টেমে এই দুরকম হয়, ওপেন লুপ হয় আর ক্লোজ লুপ হয়, ঠিক আছে। এবং এলিমেন্ট গুলো কি কি, তো এলিমেন্ট গুলো দেখেই নাও, মানে এখানে এলিমেন্ট গুলো প্রত্যেকটা বলা আছে। যেমন দেখো, এটা হচ্ছে একটা স্যার কম্প্যারিজন এলিমেন্ট। হ্যাঁ বলো। স্যার বলছি ক্লোজ লুপ সিস্টেমের মানে কোনো এক্সাম্পল, কোনো ডিভাইস। এই তো এতক্ষণ যেগুলো বললাম, প্রত্যেকটা ক্লোজ লুপ সিস্টেম ডিভাইস, এসি, তোমার স্যার বাড়ির মানে ইলেকট্রিক আয়রন, সব কটাই তাই, স্যার সব ওপেন কটাই লুপ। তাই। ওপেন লুপের ওই তো বললাম, মোটর চালাচ্ছ, একটা ফার্নেসকে তুমি অন বা অফ করছো, তো বললাম তো ওগুলোই তো ওপেন ঠিক লুপের, আছে। ওটাই তো এক্সাম্পল। এইটা আমি অলরেডি বলেছি, যেমন এরর কাকে বলছি না, রেফারেন্স থেকে আমার মেজার যতটা, ঠিক আছে, রেফারেন্স থেকে মেজার যতটা বাদ দিই তাকে আমি বলি এরর। যদি সেই এররটা এক্সিস্ট করে, কন্ট্রোল ইউনিট ততক্ষণ প্রসেসটাকে চালিয়ে রাখবে, যেই দেখবে যে এররটা জিরো হয়ে গেছে, ও প্রসেসটাকে থামিয়ে দেবে। আবার যে, এবং সবসময় মনিটর করবে, ভেবো না যে প্রসেসকে থামিয়ে দেওয়া মানে মনিটর বন্ধ হয়ে গেল। এই মেজারিং ডিভাইসে সব সময় মনিটর করে চলবে যে whether here is an error or not. Error means what? Suppose in case of room temperature control system, your reference temperature is 24 degree centigrade, and whereas your room temperature is somewhere between 30 degree centigrade. ইনপুটটা মনে করো 24, আউটপুটটা 30, then there is a error of 6 degree difference, and until the error comes to zero, AC will continue turn its compressor to on. যতক্ষণ না ওই এররটা জিরো হচ্ছে, মানে যতক্ষণ না তুমি যেটা সেট করেছো আর যেটা হচ্ছে তাদের এরর যতক্ষণ না জিরো হচ্ছে, ততক্ষণ এসি তার কম্প্রেসারকে চালিয়ে রাখবে রুম টেম্পারেচারকে ঠান্ডা করার জন্য, মানে রুমের টেম্পারেচারটা করার জন্য, তার আগে হবে না। বুঝা গেছে? তো তার জন্য কি লাগবে, একটা কম্প্যারিজন এলিমেন্ট লাগবে। কম্প্যারিজন এলিমেন্টটা কি করবে, রেফারেন্স আর আউটপুট দুটোর মধ্যে ডিফারেন্স খুঁজে বার করবে, তোমার রেফারেন্স কত আর তোমার অ্যাকচুয়াল কত। সেটা ডিজিটাল, মোস্টলি সেটা ডিজিটালি হয়ে থাকে, মানে ডিজিটাল মানে কি, মানে ইলেকট্রনিক্স জিনিস হয়ে থাকে সেটা। যেমন এসির ক্ষেত্রে আমরা রিমোট দিয়ে যেটা 24 সেট করে দিচ্ছি, ভেতর একটা ভোল্টেজ সেট হচ্ছে। আবার
রুম টেম্পারেচার কারেকশনে একটা ভোল্টেজ সেট হচ্ছে, দুটোর মধ্যে ডিফারেন্স একটা অ্যানালগ অ্যাম্পলিফায়ার ওটা মাপছে। হ্যাঁ, দুটোর মধ্যে ডিফারেন্সটা মাপছে। এইসব কাজগুলো ভিতরে ওরা ও যা করার করছে, ডিটেলে তোমাকে সেটা জানতে হবে না। মোট কথা ওইটা হচ্ছে তার কম্প্যারিজন এলিমেন্ট। তুমি যদি অত হাই লেভেলে না যাও, ধরো আমি রুম টেম্পারেচার কন্ট্রোলটা আমি আরো তোমার ডিটেলে পরে বলবো। দ্বিধাতব পাতের কথা এটা বলছিলাম আমি, রিওস্ট্যাট। সেটা মনে করো একটা সার্টেন টেম্পারেচার হলে বেঁকে যায়, বেঁকে গিয়ে একটা কানেকশন কাট করে দেয়। মানে হচ্ছে ব্যাপারটা এরকম, ছবি এঁকেই দেখাই। ধরো এটা হচ্ছে তোমার একটা ফার্নেস, এটা একটা ফার্নেস। এই ফার্নেসটা কি করছে, এইখান থেকে হট মানে ফ্লেম বার করছে। এবং ধরো ধরো তুমি চাইছো যে এই ফার্নেসের টেম্পারেচার থাকবে 500 ডিগ্রি সেন্টিগ্রেড, তার বেশি হবে না। সেই 500 ডিগ্রি সেন্টিগ্রেড এটা সোর্স কি না, সোর্স হচ্ছে মনে করো একটা একটা ইলেকট্রিক্যাল সুইচ। এই সুইচটা অন করলে ফার্নেসের টেম্পারেচার বাড়তেই থাকবে, অফ করে দিলে টেম্পারেচার কমতে থাকবে, এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো 500 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে মনে করো তোমার, এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কানেকশন দিচ্ছে 500 ডিগ্রি সেন্টিগ্রেড। এবং এই সুইচটার ভেতরে, এই সুইচটা কোত্থেকে আসছে, এই সুইচের ভেতরে কি আছে না, এই সুইচটা কন্ট্রোল হচ্ছে একটা দ্বিধাতব পাত থেকে। ধরো এই ফার্নেসের আশেপাশে এরকম জায়গায় একটা দ্বিধাতব পাত আছে, এবং সেই দ্বিধাতব পাতের সাথে কানেকশনটা এইভাবে করা আছে যে এই এই লেখাটা আমি মুছে দিচ্ছি। হ্যাঁ, 500 লেখাটা মুছে দিচ্ছি এখন। আচ্ছা, তার একটা কাজ করি। মনে করো এটা হচ্ছে রিওস্ট্যাটটা, ঠিক আছে। রিওস্ট্যাটটার কাজ কি, ও হচ্ছে একটা সার্টেন মানে একটা হিট পেলেই, মানে ও যদি হিট পায় না, হিট পেয়ে এরকম করে বেঁকে যেতে থাকে। ধরো না এরকম, আমি আমার এখানে পজিশন ইয়ে নেই বলে আমি এইভাবেই দেখাচ্ছি, যে পেলেই মনে করো এটা আমার বেঁকে যায়। এটা চৌক হয়ে গেছে, একটা অন্য কিছু নেই। সরি, ধরো এইটা একটা দ্বিধাতব পাত। এইটা একটা দ্বিধাতব পাত। ও কি করে, এই ফার্নেসটার কাছাকাছি রয়েছে, যখনই হিট পাবে ও জাস্ট এইভাবে বেঁকে যাবে। ঠিক আছে, এইভাবে তো মাকে না, অ্যাকচুয়ালি পুরো বেন্ড হয়ে মাকে, তোমরা দেখেছো বেন্ড হয়ে মাকে। আমার এখানে বেন্ড করানো সম্ভব না, আমি অ্যানিমেশন এইভাবে দেখাচ্ছি যে ও ধর মনে করো এইভাবে মাখছে। এবার কি আছে, এর সাথে একটা ইলেকট্রিক্যাল কানেকশন এইভাবে দেওয়া আছে। অর্থাৎ মনে করো আমার এইটা কানেকশনটাকে আমি কাটলাম এখান থেকে, যে কানেকশনটাকে আমি এইভাবে জয়েন করছি। এইটা হচ্ছে ফিক্সড মনে করো, এটা হচ্ছে ফিক্সড লাইন। আর এইটা হচ্ছে আমার কানেকশন টার্মিনাল, এই হচ্ছে কানেকশন টার্মিনাল। ছাড়ো, এইখানে কানেকশন টার্মিনালটা করে দিই। এটা এইখান থেকে মনে করো এই কানেকশন টার্মিনাল আমার। এই হচ্ছে আমার কানেকশন টার্মিনাল। তার মানে কি আছে, আমার এই দ্বিধাতব পাতের মধ্যে একটা কন্ডাক্টর রয়েছে। আমি এই সুইচটা যেই অন করে দিলাম, অন করার সঙ্গে সঙ্গে পাওয়ার এদিক দিয়ে এসে ফার্নেসকে গরম করতে শুরু করলো। ঠিক, গরম করছে করছে করতে 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 একটা টাইম পর টেম্পারেচার অনেক হয়ে যাচ্ছে। এই দ্বিধাতব পাতটা কি করলো, এবার বাঁকতে শুরু করলো। বাঁকতে শুরু করে ধর এরকম যে বেঁকে গেল, দেখো যে বেঁকে যাওয়ার সঙ্গে সঙ্গে কানেকশনটা ছেড়ে গেছে। কানেকশন যেই ডিসকানেক্ট হয়ে গেছে, এবার ফার্নেসের টেম্পারেচার কমছে, মানে কমছে। এবার এত সূক্ষ্ম ভাবে হচ্ছে যে 500 ডিগ্রি যে আমি সেট করেছি, 500 ডিগ্রিতেই ও বেঁকে গিয়ে টুক করে কেটে দিল। যেই 500টা গিয়ে কমে গিয়ে 490 বা 480 হয়ে গেল, ও আবার আগে বেঁকে আগের জায়গায় ফিরে এলো। যেই ফিরে এলো দেখো কানেকশন চালু করে দিল, আবার টেম্পারেচার বাড়ছে।
বাড়তে 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 490, 495, 500, ব্যাস টুক করে কানেকশন কেটে গেল। আবার কমছে, কমতে কমতে 490, 95 গেল, আবার টুক করে চালু হয়ে গেল। তার মানে কি, এই যে বারবার কানেকশন ডিসকানেক্ট করছে 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 করছে, এই যে জিনিসটা করছে না, কিভাবে করছে করছে তার কারণটা হচ্ছে এই বারবার অন অফ কন্ট্রোলের মাধ্যমে কিন্তু টেম্পারেচারটা দেখো ওই 490 থেকে 500-র মাঝামাঝি রেখেছে, মানে ওই ওই রেঞ্জে রেখেছে, ও করতে পারছে বললেই। এবং আমি ওকে পজিশনটা এমন ভাবে সেট করে দিয়েছি, এমন ভাবে সেট করে দিয়েছি যেন ও 500 ডিগ্রিতে গিয়ে কাট হয়ে যায়। আমি যদি বলি যে না, আমি 500 ডিগ্রিতে কাট না, আমি আরো কমে 300 ডিগ্রিতে কাট করতে চাই, এই আমি 300 ডিগ্রিতে কাট করতে চাই, তাহলে আমি কি করলাম, নবে করে, নবের মাধ্যমে এই এই ওয়্যারটাকে নবের মাধ্যমে এমন একটা জায়গায় সেট করলাম, ধরো নবের মাধ্যমে এইরকম জায়গায় সেট করলাম। এবং দ্বিধাতব পাতকে তোমরা ভালোভাবেই চেনো, যে 500 ডিগ্রি সেন্টিগ্রেডে মনে করো এরকম সোজা আছে, তো 300 ডিগ্রিতে নিশ্চয়ই আরো এইরকম থাকবে। তারপরে কি আমি ওই যে বললাম না, 500 থেকে আমি যখন ইনপুট টেম্পারেচারটা সেট করে দিই 300-তে, মানে একটা যখন নব ঘোরাচ্ছি, আমি বেসিক্যালি এই তারের পজিশনটাকে তাকে অল্টার করছি, যে দ্বিধাতব পাতটা ওর সময় কোথায় ঠেকবে, কোন পজিশনে গিয়ে অ্যাটাচটা হবে, সেইটাকে আমি সেট করে দিচ্ছি ওই আমার নবের ভেতর দিয়ে। আর কিছু এখানে টেকনিক নেই। এবার যা হয়, 300 ডিগ্রিতে এরকম ছিল, 300 ডিগ্রির ওপরে যেই ছড়ালো, ব্যাস এটা দেখো সঙ্গে সঙ্গে কাট হয়ে গেল, টেম্পারেচার যেই 300 ছাড়িয়ে গেল ওটা কাট হয়ে গেল। এই তো কনসেপ্ট, বোঝা গেছে? আমি এটাই বলতে চাইলাম, এই যে দ্বিধাতব পাতটা ও কি করছে, কম্প্যারিজন করতে পারছে, ওকে যে জায়গায় বলা আছে আর যেখানে গিয়ে কাট হতে হবে, ও কিন্তু ওই দুটোর মধ্যে কম্প্যারিজনটা কিন্তু ও ধরতে পারছে। ওকে এমনই মেকানিক্যাল অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়েছে, ও কিন্তু ওটা ডিটেক্ট করতে পারছে যে ওয়েদার দেয়ার ইজ সাম ডিফারেন্স অর নট, চালু করতে হবে নাকি হবে না, হবে নাকি হবে না, ও তখন নিজেই করতে পারছে, ওকে যে সেট করে দিয়েছি। দ্যাট ইজ দ্য কম্প্যারিজন এলিমেন্ট, যেটা তোমাদের এখানে বলা হয়েছে। এই যে কম্প্যারিজন এলিমেন্ট জিনিসটা কি, দিস কম্পেয়ার্স দ্য রিকোয়ার্ড অর রেফারেন্স ভ্যালু অফ দ্য ভ্যারিয়েবল, অর্থাৎ আমি যেটা রিকোয়ার্ড বা রেফারেন্স ভ্যালু সেট করছি সেটা উইথ দ্য মেজার্ড ভ্যালু, তাদের মধ্যে ডিফারেন্সটা যে ধরতে পারছে সেই হচ্ছে সেই কম্প্যারিজন এলিমেন্ট। ঠিক আছে, এরপরে রয়েছে কন্ট্রোল, কারেকশন, প্রসেস, মেজারিং ডিভাইস, এই জিনিস রয়েছে। এইটা পরের দিন পড়াবো, পরের দিন পড়ালেই এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পর তোমরা এখান থেকে বলে দেবো যে এই এই কোশ্চেন এই এই উত্তর হয়, পরীক্ষা দিয়ে দেবে। ব্যাস, এটা পরীক্ষাটা দিয়ে ঝামেলা মেটাও, তারপর থেকে আবার রেগুলার ক্লাস আমি ধরে নেবো। আজকে কারো কিছু বলার আছে যা পড়ালাম তার থেকে? বলার নেই তো? স্যার এক্সামটা কখন হবে? এক্সামটা আমি সেই 30-31 তারিখ করে নেবো, ঠিক আছে, এখনই নাই। ওটা কি এই সকালবেলা হবে? সেটা তোমাদের যখন যেমন রুটিন সেট করে দেওয়া হয়, মনে করো এই 10:30 বা 11টা 11:30 এরকম টাইম হয়তো হতে পারে, কোশ্চেন পাঠিয়ে দেওয়া হবে পিডিএফ করে, তোমরা খাতায় লিখবে, খাতায় লিখে ছবিগুলো স্ক্যান করে, মানে 45 মিনিট পরীক্ষা টাইম, 15 মিনিট হচ্ছে স্ক্যান করে আপলোড করার জন্য 15 মিনিট টাইম, ব্যাস। স্যার বলছি আচ্ছা, ঠিক আছে। টাইমটা চেঞ্জ করলে খুব ভালো হতো এই টাইমটা। কি কি টাইম চাও পরীক্ষার? পরীক্ষা তো শোনো, পরীক্ষা তো আমার তো কিছু না, পরীক্ষা কলেজ থেকে যেটা টাইম সেট করবে সেটা, এখানে আমি কে? না স্যার, ক্লাসের টাইমটা, এখন যে ক্লাসটা হচ্ছে এই টাইমটা। এখন ক্লাসের টাইমটা চেঞ্জ, হ্যাঁ অ্যাকচুয়ালি আজকে আমি কি বলতো, আজকে বাড়িতে নেই, আমি বাড়ি থেকে পড়াচ্ছি না, তোমরা অনেকেই জানো। আমি বাড়ি থেকে ফলে আমি ব্ল্যাক বোর্ডে পড়াই, হোয়াইট বোর্ডে পড়াই, বা আমাকে কলেজ আসতে হয়েছে, আমি সিউডি এসেছি, আমি কলেজ আসতে হচ্ছে, আমাকে একটু পরে কলেজ যেতে হবে। আর কলেজে নেট কানেকশন স্টেবল নয় বলে আমি এখন পড়িয়ে নিলাম, নাহলে আর পড়ানোর সময় পাচ্ছি না। এবার তোমাদের স্যার ক্লাস নেন সন্ধ্যেবেলা, আমি আর ইন্টারনালের আগে আমি একটা দিনই ক্লাস নেব, ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর ইন্টারনাল হয়ে যাওয়ার পর কিন্তু তুমি কি টাইম চাইছো? স্যার সন্ধ্যের দিকে বা বিকেলের দিকে, স্যারের ক্লাসের পরে বা আগে। তোমার কি সকালবেলাটা একদমই হবে না? আচ্ছা, আমার সকালে একদমই হবে না। শোনো আমি একটা কথা বলে দিই, প্রত্যেকদিন দেখো এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, এই ক্লাসটা রেকর্ডিং হয়, প্রত্যেকদিন ক্লাসের শেষে এটা রেকর্ডিংটা ইউটিউবে আপলোড হয়ে যায়, তুমি এখানেও না ক্লাস করলে ওখানেও ক্লাসটা করে নিতে পারো, এবং ওখানে কমেন্ট করে অ্যাটেন্ডেন্সও দিয়ে দিতে পারো, একই ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আমার আমার তো সন্ধ্যেবেলা আমার আমার হবে না, আমাকে ক্লাস নিতে হলে আমি যখন রেগুলার ওয়াইজ ক্লাস শুরু করবো, তোমাদের এই 11টা 11:30 স্লটেই আমাকে ক্লাস রাখতে হবে। আমার পক্ষে তো সন্ধ্যাবেলা ক্লাস নেওয়াই সম্ভব না আমার ওখানে, মানে আর সন্ধ্যাবেলা বহু ছেলেরও সমস্যাও হয়। আর তুমি যদি তোমার যদি ইয়ে হয়, তুমি সকালে ক্লাস না করতে পারলে তুমি আমার ইউটিউবে লেকচার গুলো দেখে নেবে, কোনো অসুবিধা নেই।
বুঝতে তাহলে পেরেছো? বিকেলের দিকে। বিকেলের দিকে আমরা সকালেই নিয়ে গো, মানে বুঝতে পারছো না ব্যাপারটা। আমি তো আমার অন্য সময় তো হয় না, আমার বিকেলের দিকে অন্য কাজ থাকে। তো সকালেই ঠিক আছে স্যার, হ্যাঁ বিকালের স্যার, দিকে বিকালে নিশ্চয়ই আমাদের প্রবলেম হয়। অসুবিধা আছে স্যার, সকালে স্যার হ্যাঁ শুনুন, বিকেলের থেকে এই টাইমটাই বেটার। হ্যাঁ স্যার। তাহলে তাহলে তুমি দেখো, ওই তো বলছে। ঠিক আছে স্যার। শোনো যা, হ্যাঁ দেখো সব তোমার একার জন্য তো হবে না এটা, আর আমার নিজেরও সব থেকে বড় কথা সম্ভব না। তো আমি যেটা রিকমেন্ড করছি, তোমার যদি সকালে ক্লাস করতে সমস্যা হয়, কোনো অসুবিধা নেই, তুমি ইয়ে করো, বেলাবেলি ক্লাস করে নেবে, মানে এই সরি মানে ইউটিউবে লেকচারটা দেখে নেবে, দিয়ে ওইখানে তুমি অ্যাটেন্ডেন্স দিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে স্যার। হুম। স্যার ইন্টারনালের তুমি যা সিলেবাসটা করতে আরেকবার বলবেন স্যার। অ্যাটেন্ডেন্সটা আকাশ, অমিত, ইন্টারনালের স্যার অরিজিৎ, সিলেবাস। আর বলেছি আকাশ, অমিত, অরিজিৎ, অর্ক, অর্ক চৌধুরী দুবার এসছে, বিবেক বিশ্বাস, দীপ জানা, হিরণময় ভুনিয়া, জগন্নাথ পাল, কালীচরণ, কিরণ, কুমুদ রঞ্জন, মিলন পাল, মৌসুমী দাস, আর হচ্ছে ঋতুরাজ, ঋত্বিক, রুমকি, সাগর আলী, সৌমেন পাল, সৌরভ জানা, সৌভিক দাস, শুভদীপ, শুভময়, শুভ কি সুখময়, আর শুভম দত্ত, স্বাধীন মুখার্জি, তন্ময় দাস। ঠিক আছে, এই আজকে আপাতত অ্যাটেন্ডেন্স 2। ঠিক আছে, সব অ্যাটেন্ডেন্স নিয়ে নিয়েছি, রেকর্ডিংটাও স্টপ করে দিলাম।